বলে আমার মনে হয়। তার ভাই হ্যাপি আখন্দ, আপনারা সবাই জানেন, আবার এরও যে সন্ধ্যা, সেই বিখ্যাত গান, যে গানটি তারা দুজন মিলে তখন নওগাঁয় গিয়ে যে গানটি করেছিলেন, একটু আগে আমরা শুনলাম। এবং সেই ভাই মারা যাওয়া, অর্থাৎ হ্যাপি আখন্দ মারা যাবার পরে তিনি সঙ্গীতাঙ্গন থেকে জাস্ট বিদায় নেন। 10 বছর পরে তিনি ফিরে আসেন। তো এই যে কষ্ট নিয়ে মানে নিজেকে লুকিয়ে ফেলা, অদ্ভুত ব্যাপার। এবং তার হাত ধরে বাংলাদেশের কবিতা পড়ার প্রহর এসেছে, মানে অনেক 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 গান আছে যে গানগুলো মানুষের মুখে মুখে ফেরে। সেই গানের স্রষ্টা আমাদের লাকি আখন্দ। তো তাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং আশা করি যে আল্লাহ তাআলা তাকে যেখানে রাখুন, আল্লাহ তাআলা তার রূহকে শান্তিতে রাখুন, সেটাই আশা করব। এবং তিনি যেন ভালো থাকেন সেই প্রার্থনা করবো আল্লাহর কাছে। তো আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। 2015 সাল থেকে তিনি, আপনারা সবাই জানেন, যে ক্যান্সারে ভুগছেন এবং আজকে এই দীর্ঘ সময় পর্যন্ত তিনি ফাইট করে আজকে তিনি কাছে ফিরতেই হলো, সেই না ফেরার বেশি। তো যাই হোক, আমরা শুরু করছি ভূত FM। আপনারা যারা আমাদেরকে SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio.fm, which is BHOOTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি আপনাদের অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর এই তো আমাদের ফেসবুক পেজ, সেই খবর আপনারা জানেনই, আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে। একটা হচ্ছে www.facebook.com/radio.futti and www.facebook.com/bhootfm.russell। আপনারা যে bhootfm.russell এই পেজটিতে যে আপনারা আজকের অতিথিদের ছবি দেখতে পারেন, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আজকের পোস্টটাতে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন কার ঘটনা আপনাদের ভালো লাগছে, কোন ঘটনা আপনাদের ভালো লাগছে না সেটাও কিন্তু জানাতে পারেন। কারণ আমরা বিশ্বাস করি যখন আপনারা জানান যে এই ঘটনাটি আমার ভালো লাগছে না, তার মানে আপনারা এক্সপেক্ট করেন যে ভূত FM এর চাইতে ভালো ঘটনা আপনাদের কাছে নিয়ে আসতে পারে, সেই ক্ষমতা ভূত FM এর আছে। সো আমরা আরো মানে অনেক খুব গুরুত্বের সাথে আপনাদের সেই মতামতগুলো আমরা নিই। থ্যাংক ইউ ভেরি মাচ এত বছর পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি আগামী সময়গুলোতেও আপনি আমার সঙ্গেই থাকবেন। চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়, যে ঘটনাটি আমরা শুনবো আমাদের এখানে আফনান ভাই আছেন তার মুখ থেকে। তো চলে যাচ্ছি আমাদের আজকের ভূত FM-এর প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি। আজকে আমারও মন খারাপ রাসেল ভাই, যে লাকি আখন্দের মতো একজন লিজেন্ডারি শিল্পী আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনার সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকে আমি আমার প্রথম স্টোরিটা বলতে চাচ্ছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটা একজন ট্রেন চালক, মানে ট্রেন ড্রাইভার। এই পেশাটাই খুব অদ্ভুত, তাই না? মানে এবং এই ধরনের যারা ট্রেন চালান তাদের সাথে আমাদের কথা, দেখা, যোগাযোগ সবকিছুই অনেক কম হয়। তো আমি আপনার দুটো ঘটনা আছে, এই জন্য আমি আপনাকে তখন বলিনি, এখন বললাম যে এই জন্য আমি এই ঘটনাটা আগে বলতে বললাম। একটু ডিফারেন্ট টাইপের একটা মানুষের কাছ থেকে এই ঘটনাটা পাওয়া। তো উনি 1978 সালে প্রথম রেলওয়েতে সরকারি মানে চাকরিতে যোগ দেন রেলের ড্রাইভার হিসাবে। তো উনি প্রথম ওনার জবটাই ছিল যে ঢাকা থেকে খুলনাগামী যে ট্রেনটা ছিল, উনি ঢাকা থেকে খুলনায় ট্রেনটা চালিয়ে আসতেন আর কি। উনি বিবাহ করেন 1981 সালে, আমাকে যেভাবে বলেছেন আর কি। 81 সালে বিবাহ করেন, 83 সালের দিকে ওনার একটা ছেলে সন্তান হন এবং 2.5 বছর বয়সে ওনার ছেলে সন্তানটা মারা যান নিউমোনিয়া আক্রান্ত হয়ে। তো এটা মারা যাওয়ার পর উনি খুবই মানে স্বাভাবিকভাবেই প্রথম সন্তান মারা গেছে, খুবই শোক পান। তো উনি এর মধ্যেই মানে মারা যাওয়ার পরেই ওনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে, যেটা আজকে আমাদের যে ঘটনাটা আর কি। তো উনি মারা যাওয়ার প্রথম 3-4 মাস বেশ স্বাভাবিক ছিলেন, কোনো সমস্যা হয়নি। 3-4 মাস পর থেকে উনি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন ওনার ওই সন্তানকে। স্বপ্নে দেখছেন যে ওনার সন্তান ওনার সাথে খেলাধুলা করছে, গল্প করছে, কথা বলছে, এরকম উনি স্বপ্ন দেখতে থাকেন। তো একদিন হঠাৎ উনি স্বপ্নে দেখেন ওনার ওই সন্তান খেলতে খেলতে হঠাৎ ওনার গলা মানে চেপে ধরেছে। আচ্ছা। তো চেপে ধরার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি খুব পানি তেষ্টা অনুভব করেন। তো উনি ওনার স্ত্রীর পাশেই শুয়েছিলেন, ঘর অন্ধকার ছিল। তো উনি ডিম লাইটের যে আলো ছিল ওখানে পাশে পানি জগ রাখা ছিল, উনি সেখানে গিয়ে 1 গ্লাস পানি পান করে।
পানি পান করে যখনই আবার শুতে যাবেন বিছানায়, তখন দেখেন ওনার ওই সন্তানটা ঠিক বিছানার মাঝখানে বসে আছে এবং বসে 2 হাত সামনের দিকে এগিয়ে দিয়েছে, বাবা আমাকে কোলে নাও বলছে। তখন ওনার না ওই সময় আর কোনো সেন্স কাজ করছিল না যে ওনার সন্তান যে মারা গেছে। হঠাৎ করে ওনার ওই সন্তানকে দেখে ওনার সেন্স কাজ করছিল না। ওনার সন্তানকে ওই কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে ওই সন্তান বলছে, বাবা আমাকে ছাদে নিয়ে চলো, আমি ছাদে যাব, তোমার সাথে খেলবো। আসলে তখন যে এত রাত হয়েছে, ওইটাও উনি ভুলে গেছেন। উনি ওনার সন্তানকে নিয়ে ছাদে চলে গেছেন, ছাদে গিয়ে খেলাধুলা করেছেন। আবার একটা সময় ছেলে বলেছে যে বাবা চলো এখন ঘুমাবো। উনি আবার ওই সন্তানকে নিয়ে এসে শুয়ে পড়েছেন। কিন্তু সকাল যখন হয়েছে, এই যে রাত্রে এত ঘটনা যে ঘটেছে, উনি একদম বেমালুম ভুলে গিয়েছিলেন। এবং উনি পরে কিভাবে মনে করেছেন সেটাও আমরা বলবো গল্পের পর্যায়ে এসে। উনি সকালে সেটা বেমালুম ভুলে যান, কিছুতেই মনে করতে পারেন না রাতে কি ঘটনা ঘটেছে। এরকম প্রায় প্রতি রাতেই ঘটতে থাকে, কিন্তু উনি সকালে ভুলে যান সেটা। ওনার স্ত্রী এটা বেশ কিছুদিন যাবৎ ফলো করেছেন, যে উনি রাত্রেবেলা উঠে কোথাও যেন চলে যান এবং আবার বেশ আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ফিরে আসেন। তখন স্ত্রী ওনাকে জিজ্ঞেস করছে তুমি রাত্রেবেলা কোথায় যাও? তখন উনি বলে, কই রাত্রে তো আমি কোথাও যাই না। তখন বলছেন, না তুমি যাও, এরকম ঝগড়াঝাটি হয়েছে, কোথায় যাও? তখন উনি সেটা অস্বীকার করেন। স্ত্রীর মনে খুব সন্দেহ হয়েছে, ঘটনা কি, সে রাত্রে কোথায় যায় এবং আমাকে বলে না। একদিন স্ত্রী ঘুমিয়েছিল যখন, তো উনি ওই একই ঘটনা, কিন্তু ওই যে ওনার সন্তানকে দেখেছে, সন্তানকে নিয়ে উনি বাইরে যাবেন, দেখে যে পাশে ঘুমিয়ে আছে তার সন্তান, ওই সন্তানকে উঠে নিয়ে বাইরে যাবেন। ওনার স্ত্রী এটা ফলো করেছে, কিন্তু দেখেছে তার সাথে কেউ নাই, দেখেছে ওনার স্বামী কোথায় যেন বাইরে যাচ্ছেন। উনি কিছুক্ষণ পরে ওনার পিছু নেন আর কি, পিছু নিয়ে দেখে যে উনি ছাদে চলে যাচ্ছেন, বাড়ির ছাদে। তো ছাদে গিয়েছেন, তো উনি যখন পরে গিয়েছেন, সাথে সাথে উনি যেই ঘটনাটি দেখেছেন, এটা আসলে ওনার স্ত্রী দেখার জন্য আসলে প্রস্তুত ছিলেন না। দেখে ওনার স্বামী ওনার ওই ছোট সন্তান, যে 2.5 বছরের সন্তান মারা গেছে, সেই সন্তানকে নিয়ে খেলাধুলা করছে ছাদের উপর। উনি ওই জিনিসটা দেখার সাথে সাথে চিৎকার দেন। চিৎকার দেওয়ার সাথে সাথে ওনার স্বামীর হুশ ফিরে আসে। তখন হুশ ফিরে আসে, বলে যে কি ব্যাপার, আমি ছাদে কেন? ওনার স্বামী তখন বলছে, আমি ছাদে কেন? তখন স্ত্রী বলে যে এই যে তুমি এতক্ষণ আমাদের ওই বাবুর সাথে খেলছিলা। বলে, কই, আমি কোথায় খেলছিলাম, আমি ছাদে কেন? উনি কিছুতেই সেটা মনে করে, পরে যখন বলেছে এতদিন যে ঘটনাগুলো ঘটেছে, তখন ওনার মনে আসছে যে হ্যাঁ আসলে আমি এরকম স্বপ্ন দেখতাম, আমি প্রতি রাত্রে দেখতাম আমার সন্তান আমার পাশে ঘুমিয়ে আছে, সে আমাকে বলে যে চলো বাবা ছাদে গিয়ে খেলাধুলা করব। তখন ওনার এই সব ঘটনা তখন ওনার মনে, তখন উনি বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তো যাই হোক, ওনার স্ত্রীও খুব ভয় পান এবং তারপরে ওনারা বেশ পাশের এক মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটু ঝাড়ফুঁক নিয়ে আসেন, পানি পড়া নিয়ে আসেন, যাতে করে পরবর্তীতে ঘটনা না ঘটে। কিন্তু রাসেল ভাই এরপরে ওনার সাথে আরো সাংঘাতিক ঘটনা ঘটা শুরু করে। যারা বেসিক্যালি ঈশ্বরদী থেকে হার্ডিঞ্জ ব্রিজ পার হয়েছেন, লিসেনারদের মধ্যে যারা, তারা জানেন ঈশ্বরদী থেকে হার্ডিঞ্জ ব্রিজ পার হওয়ার সময়, ঈশ্বরদী পার হওয়ার পরপরই হার্ডিঞ্জ ব্রিজটা তো মাটি থেকে অনেক উঁচু, ওই উঁচু করার জন্য তো মাটি ফেলে ফেলে ওই মাটি থেকে অনেক উঁচু করতে হয় রাস্তাটা। এবং হার্ডিঞ্জ ব্রিজ ওঠার জন্য যে রেল লাইনের পথটা, এটা কিন্তু মাটি থেকে অনেক উঁচু। যারা জানেন ওই দিকে গিয়েছেন তারা দেখেছেন। উনি ঈশ্বরদী থেকে যখন ট্রেন নিয়ে হার্ডিঞ্জ ব্রিজের দিকে আসছিলেন, তখন হার্ডিঞ্জ ব্রিজ থেকে হয়তো 1-1.5 কিলোমিটার আগে হঠাৎ উনি দেখছেন রেল লাইনের মাঝখানে উনার ওই সন্তানটা দাঁড়িয়ে আছে এবং ওনার ওই সন্তানটার মাথাটা না অস্বাভাবিক রকমের বড়, অনেক বড় মাথা, এরকম মাথা হওয়ার কথা নয়, অনেক বড় মাথা। তো এটা দেখে উনি ওনার পাশের ড্রাইভারকে বলেন, ভাই দেখেন তো, আমরা জানি রেলে কিন্তু 2 জন ড্রাইভার থাকে, তো পাশের ড্রাইভারকে বলেন, ভাই দেখেন তো সামনে আপনি কিছু দেখতে পাচ্ছেন? উনি বলেন, না আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন বলে যে ভাই সামনে আমি একজন মানুষ দেখতে পাচ্ছি, ট্রেনের গতি তো কম, আমি কি থামাবো? বলে, না এখানে কোনো মতেই থামানো যাবে না, একে তো এখানে ডাকাতের ভয় আছে, দ্বিতীয় কথা এই মুহূর্তে হঠাৎ করে গাড়ি থামালে একটা বগি যদি ওখানে লাইনচ্যুত হয়, তাহলে একটা বগি যদি কাত হয়ে যদি এক পাশে পড়ে যায়, ট্রেনের প্রত্যেকটা বগিতে একটার সাথে একটা লাগানো থাকে, তাহলে ট্রেনটা কিন্তু অনেক নিচে গিয়ে পড়বে এবং পৃথিবীর ইতিহাসে একটা স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটবে আর কি। উনি থামাতে চেয়েছিলেন, কিন্তু ওই পাশের ড্রাইভার থামাতে দেননি। উনি থামাতে চেয়েছেন এই কারণে, হয়তো আমার সন্তান, ওই যে ওনার একটা আবেগ কাজ করছিল, হয়তো আমার সন্তান, কারণ ওই সময় ওনার সেন্স কাজ করছিল না আর কি। তো উনি ট্রেনটা থামাতে দেন নাই পাশের ড্রাইভার, ট্রেনের গতিতে চলে গেছে। উনি ভেড়ামারা স্টেশনে যাওয়ার পরে ওখানকার যে স্টেশন মাস্টার ছিলেন, তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে ওনাকে বলেছেন যে আপনি একটু ঈশ্বরদী এবং পাকশি স্টেশনে একটু খবর নিয়ে দেখেন এই 2 জায়গার মাঝখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এবং এই রিপোর্টটা পোড়াদা স্টেশনে পাঠিয়ে দেন, আমি পোড়াদা ট্রেন নিয়ে গেলে আমি ওখান থেকে রিপোর্টটা নিব। এবং উনি যখন পোড়াদা স্টেশনে যান, পোড়াদা স্টেশন মাস্টারের কাছ থেকে খবরটা নিতে যান এবং পোড়াদা স্টেশন মাস্টার বলে যে না,
আজকে এবং এই রাত্রেবেলা কিছুক্ষণের মধ্যে এখানে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ওখানে পুলিশরা গিয়েছিল, স্টেশন মাস্টার নিজে গিয়েছিলেন এইটুকু জায়গার মধ্যে, এখানে কোনো ধরনের কোনো দুর্ঘটনার আলামত নাই। এবং এত রাত্রে ওইখানে মানে বাচ্চা আসার তো প্রশ্নই আসে না, এরকম বলেছে। তো যাই হোক, বলেছে আপনি হয়তো চোখে ভুল দেখেছেন, এটা এখানেই শেষ করে দেন, এটা নিয়ে আর মানে কথাবার্তা বাড়ানোর দরকার নাই, কারণ এতে করে ওনার ক্যারিয়ারে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। উনি এই বিষয়টা আর চেপে যান, আর কোনো কথা বলেন নাই। রাসেল ভাই, উনি যখনই মানে ঢাকা থেকে এই রাত্রে খুলনার ট্রেনটা চালিয়ে আসতেন, ওই সেম জায়গায় ওনার ওই সন্তানটাকে দেখতে পেতেন। মাই গড। এবং ওই যে বিশাল বড় মাথা, মানে স্বাভাবিক নয় কিন্তু, মানে অনেক বড় মাথা। না, বুঝতে পারছি। তো এরকম দেখতে পেতেন। উনি একদিন স্বপ্নে দেখলেন ওনার ওই সন্তানটা, ওই সময় উনি আগে যে সন্তানকে দেখতেন স্বপ্নের ভিতরে কোলে নিয়ে খেলা করছেন, তো এইবার ওই সন্তানকে ওই মাথাটা বড় অবস্থায় দেখতে পেন। খুব রাগেশ্বরে ওই সন্তানটা বলছে যে বাবা, তুমি আমার উপর দিয়ে ট্রেনটা চালিয়ে দিতে পারলে, তো তুমি তো আমাকে আর ভালোবাসো না, তো আমার ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে এমন কাজও আমি হতে দেবো না, সুতরাং আমি আমার কোনো ভাই বোন হতে দেবো না। সে স্বপ্নের মধ্যে ওইটা বলে। ওই তখন কিন্তু ওনার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই 7 মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ওনার স্ত্রী এই স্বপ্ন দেখার পরে উনি স্ত্রীকে এই বিষয়ে আর কিছু বলেন নাই। উনি হয়তো বা স্ত্রী এই অবস্থায় ভয় পেতে পারেন, সমস্যা হতে পারে, যেন উনি কিছু বলেন নাই আর কি। কিন্তু ওনার স্ত্রী বেশ কয়েকদিন যাবত ওনাকে বলছেন যে ওনার মানে শরীরের মধ্যে অস্বাভাবিক রকমের একটা অনুভূতি হচ্ছে এবং প্রচন্ড পেটে ব্যথা হয় এবং মনে হচ্ছে তার পেটটা অস্বাভাবিক রকমের ফুলে যাচ্ছে, এটা হওয়ার কথা নয়। এবং এই ঘটনা ঘটার 3 থেকে 4 দিনের মাথায় মানে উনি খুবই পেটে পেইন ফিল করেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার বলেন যে আপনার সন্তান পেটের মধ্যে মারা গেছে, দ্রুত এটা সিজার করে এটা অপসারণ করে ফেলতে হবে, নাহলে আপনার জীবন হুমকির মুখে পড়ে যেতে পারে। তো রাসেল ভাই, যখন ওই সন্তানকে অপারেশন করে বের করা হয়েছে, অদ্ভুত ব্যাপার, ওই সন্তানের মাথাটা না অস্বাভাবিক রকমের বড় ছিল, যেটা উনি ওই যে রেল লাইনে ওনার ওই মাথাটা বড় ছিল। এবং ওনার স্ত্রী যে হঠাৎ করে পেট ফুলে যাচ্ছিল এবং পরে মারাত্মক পেইন হয়, মানে এইটার কারণে হয়েছে ওনার ওই সন্তানের মাথাটা অস্বাভাবিক রকমের বড় হয়ে গিয়েছিল। আচ্ছা, তো যাই হোক, ওনার সন্তান মারা যান ওটা পেটের মধ্যেই। এবং এরপরে ওনার একাধিক সন্তান কিন্তু ঠিক এই 6 থেকে 7 মাস যখন অন্তঃসত্ত্বা উনি থাকেন, এই সময়ের মধ্যেই মারা যান। এবং প্রত্যেকটা দুর্ঘটনা ঘটতে থাকে একের পর একটা। এবং একটা পর্যায়ে উনি আর মানে সন্তান ধারণ করার যোগ্যতাই হারায় ফেলেন। আচ্ছা, তো ও স্বপ্নে যা বলেছিলেন তার আগের সন্তান, সেটাই আলটিমেটলি হলো। হ্যাঁ, সেটাই আলটিমেটলি হয়েছে। তো এখন এদিকে কিন্তু উনি যখন ওই যে প্রতিনিয়ত ওই পাকশির ওই রুটটাতে উনি যখন এই ধরনের প্রবলেম ফেস করছিলেন, তখন উনি ট্রান্সফার হয়ে ঢাকা সিলেট রুটে চলে আসেন। ঢাকা সিলেট রুটে উনি ট্রেন চালাবেন। তো এর ভিতরে মানে যে ঘটনাটা ঘটেছিল, এটা ছিল সবচেয়ে মারাত্মক ঘটনা। ঢাকা সিলেট রুটের লিসেনাররা যারা গিয়েছেন তারা জানেন যে ঠিক শ্রীমঙ্গলের কাছাকাছি আসার পরে ট্রেনটা যেদিক দিয়ে যায়, দুই পাশে কিন্তু মানে জঙ্গল এলাকা। হ্যাঁ, এবং একটা দীর্ঘ সময় কিন্তু জঙ্গলের মধ্যে যান, তারপর দুই পাশে মানে চা বাগানও আছে, যদি সেটা খুবই সুন্দর একটা জায়গা। কিন্তু রাতের বেলা জায়গাটা মানে দিনের বেলা যতটা না সুন্দর, রাতে কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। তো উনি একদিন সিলেটে যখন রাতের বেলা ওই দিক দিয়ে আসছিলেন ট্রেন নিয়ে, হঠাৎ উনি তখন দেখছিলেন যে ওনার ওই যে সন্তানটা, প্রথম সন্তানটা, এরকম একাধিক 10-12 জন সন্তান রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে। এবং উনি এটা দেখে খুবই ভয় পান যে এখানে মানে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে। মনে করছে হয়তো বা ওই পাখি রুটেই ছিল, এখানে হবে না, কিন্তু এখানে ওই প্রবলেমটা শুরু হয়। এবং উনি ট্রেনটা থামান নাই, ট্রেনটা যথারীতি ট্রেন চলছে ট্রেনের গতিতে। উনি হঠাৎ করে ফিল করলেন এই 7-8 জন এই ছোট ছোট বাচ্চা এবং অনেক বড় মাথার আকৃতির, এবং সবাই একই রকম চেহারা, প্রত্যেকের চেহারা ওনার সন্তানের মতো। এবং এই 7-8 জনই ট্রেনের মধ্যে ঢুকে পড়েছে, ইঞ্জিনের মধ্যে। আচ্ছা, ঢুকে ওনার সাথে ধস্তাধস্তি শুরু করেছে এবং ওরা প্রত্যেকেই ট্রেনটার হুইলটা টান দিয়ে এটা থামানোর চেষ্টা করছে। ওনার সাথে যে মানে কো ড্রাইভার ছিল, সে আবার একটু ক্লান্ত ছিল, ওনাকে বলেছিল ভাই আমি একটু ঘুমাবো, আমাকে একটু পরে ডেকে দিয়েন। কারণ ট্রেনের 2 জন ড্রাইভার থাকে, আমরা জানি যে একজন চালান, বেসিক্যালি আরেকজন সাথে থাকেন মানে সহযোগী হিসাবে। আচ্ছা, তো উনি বারবার চেষ্টা করছেন, চিৎকার করছিলেন তাকে, কিন্তু ওনার ঘুম কিছুতেই ভাঙছে না। আর ওই যে ছোট ছোট যেই বাচ্চারূপী যেই জিনিসগুলো ওখানে এসেছিল, ওরা বারবার ট্রেনটা থামানোর চেষ্টা করছিল এবং উনি খুব ধস্তাধস্তি শুরু করেছে কোনো মতে যে ট্রেনটা থামাতে না পারে। ওই একটা ডেঞ্জারাস একটা জায়গায় রাতের বেলা, ওখানে কিন্তু ডাকাতের ভয় আছে এমনিতেও। তো উনি অনেক চেষ্টা করছেন থামাতে না পারে, কিন্তু এরকম ধস্তাধস্তির একটা পর্যায়ে কেন জানি ওনার পাশের ড্রাইভারের ঘুম ভেঙে যায়।
ঘুম ভেঙে উনি দেখেন উনি কিসের সাথে, শূন্যের সাথে ধস্তাধস্তি শুরু করেছেন। তো উনি বলে, ভাই কি করেন আপনি, তো ট্রেনের মানে দরজা দিয়ে পড়ে যাবেন বাইরে। উনি তাড়াতাড়ি মানে পড়ে যাওয়ার মতোই অবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি যে ওনাকে ধরে ফেলেছেন। এবং তখন আবার ওনার হুঁশ হয়েছে, দেখে যে না, আশেপাশে এখন আর কেউ নেই, তখন আর কেউ ছিল না। তখন উনি বেশ মাসখানেকের তখন ছুটি নিয়ে দীর্ঘদিন উনি মানে একটু ট্রিটমেন্ট করেন, যে হয়তো ওনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে কিনা। আবার ডাক্তার বলছেন না, আপনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নাই, আমি এটাই ভাবছিলাম যে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হবে, সিজোফ্রেনিয়ার প্রবলেম নাই, হ্যালুসিনেশনও হয় নাই, এরকম তারা কোনো কিছু বলতে পারেন নাই আর কি। তো যাই হোক, রাসেল ভাই ওনার স্ত্রী কিন্তু স্থায়ীভাবে মানে সন্তান ধারণ অনুপযোগী, ডাক্তার বলে দিয়েছেন আপনি আর কখনো সন্তান ধারণ করতে পারবেন না। তো ওনার এই বিষয় নিয়ে ওনার মনে খুবই কষ্ট ছিল। তো উনি ওনার বাড়ির পাশে একদিন এক রিকশালার সাথে তার পরিচয় হয়। রিকশালা একটু ধার্মিক ছিলেন আর কি, হুজুর গোছের একজন ছিলেন। তো রিকশালা একদিন ওনাকে বলছেন, ভাই আপনার সবসময় দেখি মন টন খারাপ, তো কি আমাকে বলা যায়? তা উনি বলছেন যে আসলে আমার তো আসলে সন্তান হয় না, এরকম ঘটনা ছিল। তখন রিকশালা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা সমাধান দিতে পারি। তো সমাধানে যদি আপনার সন্তান হয়, তো অনুরোধ যে আপনি আমার কথা কাউকে বলবেন না। তো উনি বলেন আচ্ছা ঠিক আছে, বলবো না। তখন উনি একটা পানি পড়া দেন, মানে আপনি এবং আপনার স্ত্রী টানা 3 মাস এটা খাবেন এবং পরে কি হয় আমাকে জানাবেন। তো 3 মাস পরে সত্যি অদ্ভুত ব্যাপার, আল্লাহর কি ইচ্ছা, উনি ওই রিকশালাকে বলেন যে হ্যাঁ আমার স্ত্রী মানে সন্তান সম্ভব। এবং যেই ডাক্তার আগে থেকে দিয়েছে তারা মানে বলেছে এটা অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না, হ্যাঁ, যে উনি সন্তান সম্ভব হবেন। তো যাই হোক, সবাই আশ্চর্য হয়ে গেছে, কারণ ওনার একটা মেজর অপারেশন হয়েছিল, যার কারণে ওনার কোনো সম্ভাবনা ছিল না, এটা একটা মিরাকল আর কি। তো ওনার যখন 3 মাস হয়ে গেল, তখন ওই সুসংবাদটা যখন রিকশালাকে দিলেন, বললেন ঠিক আছে এখন আপনি টানা 10 মাস এই আমি আবার পানি পরে দিচ্ছি, পানি শেষ হয়ে গেলে মিশিয়ে খাবেন, এভাবে স্বামী স্ত্রী খেতে থাকবেন 10 মাস সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত। কিন্তু শর্ত একটাই, যে আপনি কাউকে বলবেন না যে আপনি আমার কাছ থেকে ট্রিটমেন্টটা নিয়েছেন। কিন্তু সমস্যা হলো, উনি যখনই ওনাদের সন্তান হয়ে, আত্মীয় স্বজনদের প্রচন্ড প্রেশার ছিল যে তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, কার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে আমাকে বলো, আমরাও যাবো, এরকম মানে ওনার উপর খুব প্রেশার ছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এরকম প্রেশারে একদিন বলেই দিয়েছে উনি যে আমি না ওই রিকশালার কাছ থেকে ট্রিটমেন্টটা নিয়েছি। তো স্বাভাবিকভাবে লোকজন, ওনার পরিচিত আত্মীয় স্বজনরা ওনার কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য গিয়েছিলেন। রাসেল ভাই যাওয়ার পরে দেখা গেছে যে ওই যে রিকশালা যে বাড়িতে থাকতেন, তো যখনই গিয়েছে বলছে এই রিকশালা তো মাত্র কয়েকদিন আগে ওনার রিকশাটা বিক্রি করে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে কোথায় যে চলে গেছে কেউ জানে না। রাসেল ভাই আমাকে যিনি বলেছেন, ওনার নাম ইয়াহিয়া আর কি, ডাক নাম ইয়াহিয়া, কিন্তু অফিসিয়াল নাম ওনার ইয়াহিয়া না। উনি যদি রিটায়ার করেছে সঙ্গত কারণ ওনার অফিসিয়াল নেমটা বলা যাবে না। তো উনি কিন্তু এখনো ওই রিকশালাকে খোঁজেন যে এই লোকটা কোথায় আছে। বাচ্চা কি হয়েছিল পরে? হ্যাঁ রাসেল ভাই এটা বলি, ওনার কিন্তু এরপরে 3টা সন্তান হয়েছে। আচ্ছা। এবং ওনার যে প্রথম সন্তান সেটা ছেলে সন্তান। উনি রিকশালা আবার শর্ত দিয়েছিল আপনার যে কটা সন্তান হবে তাকে প্রথমে মাদ্রাসায় কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন, তারপর আপনি জেনারেল লাইনে পড়াবেন। ওনার প্রথম সন্তান কোরআনে হাফেজ হয়েছিল। ওনার প্রথম সন্তান বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার, এবং উনি বর্তমানে বিদেশে আছেন, কানাডাতে আছেন ওনার প্রথম সন্তান, এবং খুব ভালো একটা পজিশনে আছে। ওনার দ্বিতীয় সন্তান কন্যা সন্তান, সে ঢাকা ইউনিভার্সিটির বর্তমানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পড়ে। এবং সে সন্তানও কিন্তু ওই মেয়ে যে সেও কিন্তু সাধারণ মেয়েদের মতো না, খুবই পর্দানসীন মেয়ে, এবং সে কোরআনে হাফেজা। এবং ওনার সর্বশেষ যে ছোট একটা সন্তান আছে, সে সন্তান বর্তমানে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে আর কি। তো আমাকে এই গল্পটা বলেছেন যে এইভাবে ওনার জীবনে প্রথম সন্তান হারানোর পরে যে এই যে ভয়ঙ্কর যে অভিজ্ঞতা, আমরা কিন্তু সানন্দ রাসেল ভাই এই পর্যন্ত আমার লাইফে আজকে প্রথম আমি একজন ট্রেন ড্রাইভারের গল্প নিয়ে আসতে আমরা শুনেছি, বাট এটা খুবই রেয়ারলি পাওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী স্টোরিতে, এবং সেটা একটা ইমেল, এবং সেই ইমেলটা আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে, যেভাবে আমাদের পাঠিয়েছেন ঠিক সেভাবে আমি পড়ার চেষ্টা করছি। লিখছেন, রাসেল ভাই আশা করি ভালোই আছেন। আমি এক এনজিওতে চাকরি করি বিধায় আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না। ভালো লাগলে কাহিনীটি পড়ে শোনাবেন। আমি রাশেদুল ইসলাম আপন, আমি টাঙ্গাইল জেলার মধুপুরের সোলাকুড়ি গ্রামে থাকি। আমি যে ঘটনা বা কাহিনী বলবো তা আমাদের পাশের গ্রাম কোটেরটিকির এলাকার ঘটনা। এই গ্রামের নাম কোটেরটিকি হওয়ার একটি রহস্য আছে। এই গ্রামে জঙ্গলের মধ্যে কিছু উঁচু জমি বা টিলা আছে, যেটি কোট নামে ডাকা হয়, আর সে থেকেই এই গ্রামের নাম কোটেরটিকি। ওই কোট নিয়েই রয়েছে অনেক ঘটনা। সেই কোটে আপনাদের একটি ঘটনা শোনাবো। কোট যেখানে অবস্থিত সেই জমির মালিক কোটের মাটি কেটে জমি সমতল করতে চাইল, কিন্তু পোড়া ইট আর পাথর থাকায় কোদাল দিয়ে খনন করা সম্ভব হচ্ছিল না। অনেক চেষ্টার পর হাল ছেড়ে দিলেন তিনি।
ওই দিন রাতে তিনি স্বপ্নে দেখলেন এক ব্যক্তি এসে তাকে বলছে কোটটি যেন কাটা বা খনন না করা হয়। যদি খনন করা হয় তবে তার ক্ষতি হবে। স্বপ্নটি সে কয়েকদিন একটানা দেখলো। তখন সে একজন কবিরাজের কাছে গেল এবং কবিরাজকে সব খুলে বলল। তখন কবিরাজ তার কথা শুনে কোটটি খনন করার সিদ্ধান্ত নিলেন। তিনি খনন কাজে অভিজ্ঞ 5 জন লোক এবং 100টি বেল ফল নিয়ে আসলেন। প্রথমে কবিরাজ মন্ত্র পড়ে 100টি বেল কোটের দিকে ছুঁড়ে মারলেন। এরপর খনন কাজ শুরু করলেন। এই দৃশ্য দেখার জন্য অনেক কৌতূহলী মানুষ জড়ো হয়েছিল। কিছুক্ষণ খনন করার পর সবাই দেখতে পেল সেই বিভিন্ন গর্ত থেকে ইঁদুরের মতো বড় বড় পিঁপড়া বের হয়ে আসছে। খননের এক সময় একটি লোহার দরজা পাওয়া গেল। দরজার মধ্যে একটি ছিদ্র দিয়ে এত পরিমাণে ও এত বড় বড় পিঁপড়া বের হতে লাগলো যে মুহূর্তের মধ্যে সমস্ত জমি পিঁপড়ায় ছেয়ে গেল। সেই পিঁপড়াগুলো দেখতে সাধারণ পিঁপড়ার মতো ছিল না, দেখতে অনেকটা বড় এবং ভয়ঙ্কর ছিল। কবিরাজ ব্যর্থ হয়ে চলে গেলেন। তার 2 দিন পর হঠাৎ করে জমির মালিকের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 7 দিন পর জমির মালিক স্বপ্নে দেখলো আবার তাকে বলছে খননকৃত মাটি ভরাট করে দিলে ও একটি কালো পাঁঠা বলি দিলে কোটের ওপর রক্ত ছিটিয়ে দিলে। তার ছেলেকে ওখানে বেহুশ অবস্থায় পেল। ছেলেকে জিজ্ঞেস করলে সে কোথায় ছিল কিছুই বলতে পারে না। এবং এই ছিল ঘটনা। এই ঘটনা কোটের দিকে এলাকার সবার মুখে মুখে এবং এই ঘটনাটি পাঠিয়েছেন রাশিদুল ইসলাম আপন। আমি এই ঘটনাটি অনেক ছোট থাকতে শুনেছিলাম, বাট কিভাবে শুনেছিলাম সেটা মনে নেই। তবে এই যে এই লোহার দরজা বা এই যে এই ব্যাপারগুলো আমার হালকা হালকা মনে আছে। সো আমার মনে হয় যে এই ঘটনা হয়তো আপনারা অনেকেই জানেন এবং আশা করছি যে আপনাদের ঘটনাগুলো ভালোই লাগছে। আমি দেখি যে একটু SMS করছেন কারা। শুভ আমাকে SMS করছেন ঢাকা থেকে এবং তিনি বলছেন যে ইমেলটি অসম। আমাদেরকে রক্তিম SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন। এবং তিনি বলছেন যে ফ্রাইডে হচ্ছে স্পেশাল দুটো কারণে। ফার্স্ট জুম্মা অ্যান্ড সেকেন্ড তিনি হচ্ছে এই অবসর সময়টি এখন রাতের বেলায় হয়, যেটাতে তিনি ভূত FM শোনেন। হিমেল পান্ডে গুলশান 2 থেকে লিখেছেন যে তিনি এনজয় করছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ গুড এবং সেটা যাচ্ছে ওয়েদারের সাথে। অভিজিৎ ভট্ট আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি অপু তার ডাক নাম, তিনি ময়মনসিং থেকে আমাদের সঙ্গে আছেন। রূপা খুলনা থেকে আছেন এবং তিনি বলছেন যে আজকের আবহাওয়াটা একদম মানে এখনো একদম হরর টাইপের। আমাদেরকে এছাড়াও SMS করেছেন শামীম, খুব ভালো লাগছে খুলনা থেকে। সুমাইয়া জামান আমাদের SMS করেছেন। আমাদের সোহাগ SMS করেছেন। আমাদের SMS করেছেন অলিন্দ ময়মনসিং থেকে। তিয়াম আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন উম্মেদ। এছাড়াও আমাদের অভিজিৎ SMS করেছেন রাজু। আনিকা আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। সেটা লিখে তিনি এই কথাটাই লিখিত অন্যভাবে এবং তিনি বলছেন যে আশা করছেন তিনি অনেক ভয় পাবেন। আমাদের সাথে আছেন আমাদের সঙ্গে পান্ডে, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছে শ্যামা, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাশে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm which is BHOOTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেটা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে এবং আশা করছি যে তারা পাঠাবেন সেটা আপনারা। এছাড়াও দেখতে পাচ্ছি যে এছাড়া আপনারা যদি দেশের বাইরে থাকেন তাহলে সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আর ঘটনা শুরু অবশ্যই উল্লেখ করবেন প্লিজ যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা রয়েছে তাদের কথা আমি বললামই। আমাদের ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/radio.fruity and www.facebook.com/bhutfm. আমি দেখতে পাচ্ছি যে পাপড়ি আপু এবং ফুয়াদ দুজন আমাদের SMS করেছেন এবং ভূতের গলি থেকে তারা, এবং তারা বলছে তারা স্টুডিওতে আসা হয় না, আসতে চাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা প্লিজ আমাকে জানিয়ে যে কবে আসতে চান এবং ঘটনাটা প্লিজ আমাদের একটু পাঠিয়ে দেবেন প্লিজ।
সাইফুর রহমান কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে তিনি রয়েছেন এবং তিনি বলছেন সবাই একসাথে হোস্টেলে আপনার শো শুনছে, আমরা সবাই শ্রীমঙ্গলে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা একসাথে হোস্টেলে শুনছেন প্রত্যেকের নাম তো আমি জানি না, কিন্তু যারা শুনছেন এই মুহূর্তে সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা অনেক ভালো থাকবেন এবং আশা করছি অনেক এনজয় করছেন, এবং আপনারা শুনছেন বলেই এত উৎসাহ নিয়ে এখান থেকে প্রতি শুক্রবার আমরা ফিরে আসি এবং আপনাদের সাথে এই ভয়ের ঘটনাগুলো শেয়ার করি। এবং আপনারা এতজন শুনছেন, কারো না কারো নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো ঘটনা রয়েছে। প্লিজ 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 আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Root FM 9. ইয়েস, শুনছেন সবসময় ভিডিও ফুটেজ আমি রাস্তার আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসরুম। আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রত্যাশায়। আর সাথে আমাদের যে পেজ, যারা হচ্ছে সেই পেজে দেখতে পাচ্ছি আজরুল হাকিম রাকিব আমাদের এখানে লিখেছেন, দেখতে পাচ্ছি হৃদয়, এবং তারা 16 জন ফ্রেন্ড। আপনারা ছবি আপ করেন, 16 জন একসাথে শুনছেন, ছবি আপ করে দিলেন, এবং এখানে ছবি আপ করার অপশন রয়েছে। ছবি আপ করে দেবেন যে কোথা থেকে শুনছেন, কিভাবে শুনছেন। আর আজরুল রাকিব আমাদের শুনছেন পাইকগাছা থেকে। অ্যান্ড হৃদয়, আপনারা 16 জন ফ্রেন্ড যারা একসাথে শুনছেন একই রুমে সিলেট থেকে, তাদের সবাইকে অনেক 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 থ্যাঙ্কস এবং আপনাদের জন্য অনেক শুভকামনা। সৃষ্টি লিজা আমাদের SMS করেছেন, এখানে লিখেছেন, কমেন্ট করেছেন, এবং আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি আরিফুল শাওন, এবং তিনি ইমেলটার প্রশংসা করেছেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নীরব ফারুক লিখেছেন, তিনি সৌদি থেকে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক দূর থেকে শুনছেন আপনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ঝিনাইদহ থেকে সুলতান আহমেদ, এবং তিনি অ্যাপের ছবি আপ করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি হুসাইন মোহাম্মদ, তিনিও অ্যাপের ছবি আপ করেছেন। শেরফরাজ মামুন আমাদের সঙ্গে রয়েছেন, এবং তিনি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, এবং তিনি বলছেন যে প্রথমে নিউজ সেগমেন্ট অ্যাড না হলে আপনারা, আচ্ছা নিউজ সেগমেন্ট কিন্তু অ্যাড হয়েছে। আপনি কি রেগুলার শোনেন? আমার মনে হয় না, যদি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন বেশ কিছু নিউজ সেগমেন্ট কিন্তু এখন প্রথমে চলছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের লিসেনাররা যারা আছেন তারা অনেকেই আমাদের সাজেশন দিয়েছেন, এবং রেগুলার আমি সেই সাজেশনগুলো খুব গুরুত্বের সঙ্গেই পড়ি। তারা বলেছেন যে আমরা শুধু ঘটনা শুনতে চাই এবং আরো বেশি ঘটনা শুনতে চাই। তো এটার পক্ষেই মনে হয় মানুষ বেশি, সেটা একটু মানে জানতে হবে যে আমাদের আরো সবাই আরো কি কি চান। তো আমরা যে সমস্ত নতুন যা কিছু শুরু করেছি তার চাইতে সেগুলো তো অবশ্যই প্রশংসিত হয়েছে, বাট তার চাইতে সবার আগ্রহ এখনো কিন্তু ঘটনার জন্যই। দেখবেন এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে স্নিগ্ধা শিমু আমাদের সঙ্গে আছেন, এবং প্রথমবারের মতো বগুড়া থেকে তিনি ভূত এফএম লাইভ শুনছেন। তো মাসুম ভাইয়ের মুখে হাসি ফুটে গেছে। সো হ্যাঁ, আমরা বগুড়া শুধু না, বগুড়ার আশেপাশে সব জায়গাতে আমরা এখন আছি, সুতরাং আপনারা শুনতে পাবেন। এন্ড এখন থেকে আর কোনো মিস হবে না ভূত এফএম, সেই আশ্বাসে দিতে পারি। এবং বগুড়া তো আমরা খুব দ্রুত চলে আসবো আপনাদের সাথে। বগুড়ায় যাবো, আমাদের বগুড়া যাওয়ার ইচ্ছা আছে, আমাদের দেশের বাইরে যাওয়ারও ইচ্ছা আছে। কলকাতা হোক, সেটা যেখানেই হোক না কেন আমাদের যাওয়ার ইচ্ছা আছে। সেখান থেকে আমরা আপনাদের ঘটনা কালেক্ট করে নিয়ে আসবো। সো আশা করছি আপনাদের সঙ্গে খুব দ্রুতই আমাদের দেখা হবে। এছাড়াও আমাদের আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি নাহিদ জামান আছেন আমাদের সঙ্গে আরো দেখতে পাচ্ছি ফুটের যে পেজটা রয়েছে সেই পেজে আমাদের অনেকেই এখানে লিখছেন। আবিদ কাজী 4 মাস পরে শুনছেন। এমডি জীবন আমাদের সাথে আছেন, ফার্স্ট স্টোরিটা নাইস ছিল। যুবরাজ দাস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন অভিমানী রাজকন্যা। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমটি শিহাব, এছাড়াও সুলতান মাহমুদ টিপু আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফার্স্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে জিয়া উদ্দিন আমাদের লিখেছেন, এবং অ্যাপের ছবি আপ করেছেন তিনি। আমাদের সাথে শরীফুল ইসলাম জিন্না লিখছেন প্রথম শুনছেন, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো। মেহেদি হাসান শান্ত আমাদের সঙ্গে আছেন। এমডি হোসাইন প্রায় 3 মাস পরে প্রথম শুনছেন, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আমাদের সঙ্গে, এবং তিনি আরো ভয়ের ঘটনা চান,
হাসান হুসাইন আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে প্রিয় ভূত FM সিলেট থেকে শুনছি। আমাদের সঙ্গে মুস্তাফিজুর রহমান গাইবান্ধা থেকে শুনছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। আমার খুব ভালো লাগে যে আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন, কেউ অ্যাপ দিয়ে, কেউ অ্যাপ ছাড়াই। দেশের বাইরেও যারা আছেন তারাও প্লিজ ওয়ালে বেশি বেশি লিখবেন, কারণ আপনাদের যে পোস্ট সেগুলো আমরা বেশি পড়তে চাই। সবারই চাই, কিন্তু আপনারা তো আসলে দূরে থাকেন, আপনাদের জন্য সবসময় আমাদের মানে টানটা অনেক বেশি থাকে। কিন্তু তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার কাছে ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ শ্রোতাবৃন্দ। আমি সোহাগ। আমি আরেকবার আমাকে সেটা আপনার সেকেন্ড টাইম আসা হলো। তো আসলে ঘটনাটা হচ্ছে কি যে আমাদের রাজশাহী জুট মিলের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাটের গোদাম তৈরি করে। তো এইরকমই একটা পাটের গোদাম হচ্ছে কি যে ঠাকুরগাঁতেও আছে আমাদের রাজশাহী জুট মিলের পাটের গোদাম। এটা অনেক বড় আর অনেক বছর আগের ব্রিটিশদের সময়ের এই পাটের গোদামটা অনেক বড় ছিল। যখন সিজন আসে তখন হচ্ছে এই পাটের গোদামগুলো হচ্ছে পাটের খোলা হয়, মানে কিনে পাট গোদামজাত করা হয়। তো সম্ভবত কিছু কয়েক বছর আগে যখন আমাদের নতুন একজন ডিজিএম আসে আমাদের রাজশাহী জুট মিলে, উনি আমাদের একজন সিকিউরিটি সদস্য ওই পাটের গুদামে নিয়োগ দেন, যে ওখানে পাট কেনা হচ্ছে, ওখানে থাকতে হবে। প্রত্যেকদিন রাত্রেই দেখা যায় যে ওখানে পাট অনেক বেশি বেশি আসে, সবগুলো তোলা হয়, অনেকেই থাকে ওখানে। তো পাট যখন তোলা হয়ে যায় তখন সবাই চলে যায়, যাদেরকে নেওয়া হয় তারা সবাই চলে যায়, কিন্তু যে সিকিউরিটির যে সদস্য থাকে উনি পাট পাহারা দেওয়ার জন্য কিন্তু ওই গোদামের পাশে একটা ঘরে থাকেন। সো প্রত্যেকদিন থাকতে একদিনকে রাত্রে কি হলো যে সে আরো একটা জিনিস বলে রাখি যে সেখানে হচ্ছে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই এখনো, সেটা হচ্ছে মানে পরিত্যক্তর মতোই। যখন পাট কেনা হয় তখন খোলা হয়, তাছাড়া খোলা হয় না ওটা। আর সেখানে বিদ্যুৎ নেই, সেখানে আজও বাতি জ্বালিয়ে হচ্ছে কি যে রাখা হয়। তো একদিনকে রাত্রে উনি শুয়ে আছেন তার ঘরের মধ্যে, শুয়ে থেকে ওই কুপি বাতি জ্বালিয়ে রেখেছেন। জ্বালানোর পরে তিনি একটা সময় ঘুমিয়ে গেছেন, অনেক রাত্রে। বাতি তো একটা সময় যে নিভে যায়, বাতি নিভে গেছে। তারপরে অনেক রাত্রে তিনি শুধুমাত্র শুনতে পেলেন যে দরজার আওয়াজ হলো। তিনি কিছু না মনে করে কাত হয়ে দরজার বিপরীত দিকে, তার মানে হচ্ছে দেয়ালের দিকে কাত হয়ে শুয়ে আছেন। শুয়ে থাকার পরে তিনি শুনতে পেলেন যে দরজার আওয়াজ হলো, সেটা কিছু মনে করেননি তিনি। তারপরে কি হলো যে তিনি যে কাত হয়ে শুয়ে আছেন তার পিঠের সাইডে বিছানার উপরে কেউ একজন এসে বসলো। বসার পরে তার মানে মাথাটা কাত হয়েছিল, মাথার উপরে এই এক গালের উপরে আর এমন ভাবে হাত দিয়ে চেপে ধরে রেখেছে বালিশের উপরে, সে মাথাটা ঘুরে দেখতে পাচ্ছে না যে সে কি, মানে কে এই যে আমার পাশে বসে আছে সে কে ছিল। মানে পিঠের সাথে পিঠ ঘিসে এমন ভাবে বসে আছে যে সে ঘুরতেও পারছে না যে কে বসে আছে, একবার দেখি। সে অনেক স্বাস্থ্যবান লোক ছিল, সে অনেকবার চেষ্টা করেছে, তার সাথে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে যে আমি একবার ঘুরে দেখি। একটা সময় যে কি হয়েছে যে সেই লোকটা সিকিউরিটি সদস্য যে ছিল উনি আস্তে আস্তে শক্তি দিয়ে আস্তে আস্তে দাঁড়াই গেছে। দাঁড়ানোর পরেও দেখছে যে তার পিঠের সাথে ওই যে জিনিসটা বসেছিল, যিনি বসেছিলেন ওইভাবে লেগে আছেন। আর হচ্ছে তার মুখটাকে ওইভাবে ধরে রেখেছে যেন তার মুখটা ঘুরতে না পারে, কারণ ঘুরলেই তো সে দেখে নেবে। ঠিক তখনই তারপরে এইভাবে ধস্তাধস্তি চলতে চলতে একটা সময় আবার তাকে ক্লান্ত করে ফেলেন, উনি আবার তাকে বিছানার উপরে ফেলে দেন। ওই যিনি তার পিঠের সাথে লেগে আছেন উনি ওই সিকিউরিটি সদস্যটাকে আবার বিছানায় ফেলে দেন। বিছানায় ফেলে দেওয়ার পরে এবার তিনি একেবারে একটু শক্তি যোগাই নিয়ে তারপরে আমরা যেটা বলি না, শক্তির কাজ করতে গেলে দেখা যায় যে আমরা স্মরণ করি ইয়ালি বলে উঠি, ঠিক এইভাবে তিনি ইয়ালি বলে উঠে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে তিনি দেখছেন কি যে আর কেউ নাই, কোনো দিকে কেউ নাই, বাতিটাও বন্ধ হয়ে আছে। তিনি ম্যাচটা কোনোভাবে খুঁজে পেয়ে ম্যাচটা বাতি জ্বালিয়ে দেখছে কি যে তার ঘরের দরজা ভেতর থেকেই লাগানো,
তার ঘরের দরজাটা আর হচ্ছে কি যে ভিতর থেকে লাগানো, ঘরের মধ্যে কেউ নাই, চারিদিকে বাতি দিয়ে তিনি দেখেন ঘরের ভিতরে কেউ নাই। সেই রাত্রে তিনি পার করেন। তারপরে 2-3 দিন পরে তিনি হচ্ছে কি যে যে ডিজেম সাহেব, নতুন ডিজেম সাহেব আসেন, ওনাকে বলেন যে আমি এখানে থাকবো না। তারপর ডিজেম সাহেব অনেক অনুনয় বিনয় করে তাকে ওখানে রাখেন। ঠিক তার কয়েকদিন পরে আবার যে ঘটনাটা হয়, ঠিক মাগরিবের আজানের পর পরে তিনি হচ্ছে খাওয়া দাওয়া করে, নামাজ কালাম আদায় করে খাওয়া দাওয়া করে তিনি শুয়ে পড়েন। শুয়ে পড়ে ওই কফি বাতিটা টিপ টিপ করে জ্বালিয়ে রাখেন। একটা সময় যে কফি বাতিটা নিভে যায়, ঠিক তখনই দেখা যায় কি যে ওই যেই ঘরে তিনি থাকেন ওই ঘরের দরজাটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে 2জন মেয়ে তার ঘরে এসেছে। আসার পরে বলছে কি যে এই সময় আপনি শুয়ে আছেন কিসের জন্য? তখন বলছে যে তারপরে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন? তা হচ্ছে ভালো আছি, আপনাদেরকে তো চিনলাম না। তা হচ্ছে চলেন বাইরে যাই। 2জনই মেয়ে ছিল, 2জন ওনাকে বলছে কি চলেন বাইরে যাই, আপনি তো এখানে থাকছেন, আমাদেরকে দেখবেন। এই কথা বলে ওনাকে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে যাওয়ার পরে তখন উনি ওই যে গুদামটা, ওই গুদাম থেকে কিছু দূরে গেলে একটা বাজার পাওয়া যায়। সন্ধ্যার পর পরে মাগরিবের নামাজের ঠিক নামাজের আগ মুহূর্তে এই ইয়েটা হচ্ছে যে উনি বাজারে গেছেন, বাজারে অনেক মানুষ আছে, উনি বাজারে দাঁড়িয়ে থেকে ওই 2টা মেয়ের সাথে কথা বলছেন, হাত নাড়াচ্ছেন, কথা বলছেন। কিন্তু বাজারে বেশ কিছু লোক উনাকে খেয়াল করছেন যে উনি কথা বলছেন, কিন্তু কার সাথে কথা বলছেন কেউ জানে না, কারণ ওনার কাছে ফোন নাই যে উনি মোবাইল করছেন, হাত নাড়িয়ে কথা বলছেন, এরকম কিছু নাই। তখন একজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি কার সাথে কথা বলছেন? তাহলে কেন এদের সাথে? তখন ওই লোকটা মানে পাশ কাটিয়ে চলে যায়, হয়তো বা ভাবছে যে আর কি করছে। কিন্তু এই যে ভাই সিকিউরিটি সদস্য ওনাকে ওই 2টা মেয়ে আস্তে আস্তে ডাকতে মানে গল্প করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যায়, দেখে কি যে তার হাঁটু সমান কাদা। একটা সময় যে দেখে কি তার হাঁটু সমান কাদার মধ্যে উনি দাঁড়িয়ে আছেন। আর যে ওনার 2টা মেয়ে ছিল, ওই মেয়ের মধ্যে যে বড় মেয়েটা ছিল ওকে হচ্ছে কি যে ওই সিকিউরিটি সদস্যটাকে মারার জন্য উদ্যত হয়েছে। কিন্তু যে ছোট মেয়েটা আছে উনি বলছেন কি যে বুবু ওকে মেরো না, ওর যেন কোনো ক্ষতি না হয়। মানে কি যে বুবু বলতে যে আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি বোনকে বুবু বলি, বুবু ওকে ওর কোনো ক্ষতি করো না। তারপরেও তিনি হচ্ছে কি যে ওই বড় বোনটা যেটা কোনো বাধা না মেনে ওনাকে শুধুমাত্র ক্ষতি করেনি, কিন্তু একটু সুন্দর করে তুলে কাদার মধ্যে ফেলে দিয়েছে। এটা তারপরে উনি আর ওখানে থাকেননি। উনি যখন চলে আসলেন, ওই ডিজেম সাহেব ওনাকে বারবার বলেছিলেন, কিন্তু ডিজেম সাহেবকে যখন বলেছিলেন তখন বললো যে কি ঘটনা এখানে আমাকে বলেন, না আমি থাকবো না ওই রুমে, ওই রুমে আমি থাকবো না। তো ডিজেম সাহেব তখন বাধ্য হয়ে বলে যে দেখো এখানে যখন এই গুদামটা প্রথম যখন তৈরি হয় তখন এখানে অনেক লোক ছিল যারা হচ্ছে কি যে পাট আনা নেওয়া কেনাকাটা বা এখানে পাহারা দিত, অনেক কিছু করতো, অনেক লোক ছিল। আর এখানে ওই লোকগুলোর খাওয়া দাওয়ার ব্যবস্থা বা রান্না বাড়া করে দিত 2টা মেয়ে, আর এই মেয়ে 2টা হিন্দু ছিল। আর ওই লোকগুলাই কোনো একটা সময় এই মেয়ে 2টাকে হচ্ছে কি যে মেরে ফেলে। তারপর থেকে এই জায়গাতে যখনই কোনো মানে সিকিউরিটি সদস্য দেওয়া হয় তারা 2-3 দিন বা 3 দিন, বড় জোর 7 দিন থাকে, তারপর আর কেউ থাকে না। তারপর মানে পাট যখন কেনা হয়, পাট কেনার পর থেকে তারপর পাট বের করে নিলে এটা বন্ধ করে দেওয়া হয়। এটা ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি সাগর, তামা এবং অর্পণ আমাদের বরিশাল থেকে আছেন, তারা একসাথে শুনছেন, লিখেছেন, SMS পড়ছি। আনোয়ার আমাদের সাথে আছেন 2012 থেকে, তিনি রেগুলার শুনেন ভূতাফেম। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক খুশি হলাম। আইদুল সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে আছেন এবং আমাদের সঙ্গে তিনি জিজ্ঞেস করছেন আমি ভালো আছি কিনা। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। নতুন আমাদের সঙ্গে জয়েন করেছেন রাফি এবং ডায়ানা আমাদের সাথে আছেন হাজারীবাগ ঢাকা থেকে। জাহাঙ্গীর আলম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে আছেন নাফিজ খুলনা থেকে, এছাড়াও আমাদের সঙ্গে কাফি চিটাগাং থেকে আছেন, শরীফ আমাদের সঙ্গে আছেন, রাহাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন তন্নি পুরান ঢাকা থেকে, এবং 5 জন মিলে তারা শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জুয়েল আমাদের সঙ্গে আছেন ময়মনসিংহ থেকে, শাহিদ আমাদের সঙ্গে রংপুর থেকে আছেন, আরিফা ইসলাম আমাদের সঙ্গে আছেন। অনেক ভয় লাগছে তিনি বলছেন, অনেক
এনজয় করছেন। সেই সাথে SH ডালিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ থেকে আশিক, সুমন আমাদের সঙ্গে আছেন, জুবাইর বসুন্ধরা থেকে আছেন ক্যাপ্টেন রয়, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিনহাজ, SH ডালিম, নিবিড় আমাদের সঙ্গে আছেন, তুলি ফার্স্ট স্টোরিটা অসম ছিল লিখেছেন, BM রুবেল আমাদের সঙ্গে আছেন, তিনি এবং তার ওয়াইফ অ্যানি তারা শুনছেন আমাদেরকে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাব একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো লম্বা সময়ের জন্য। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও 88.2 FM। আমি রাসেল আছি, সাথে আমাদের অনেকেই প্রবলেম নিয়ে লেখেন এবং আজকে আমাদের এখানে আবারও হাফেজ মাইনুদ্দিন সাহেব আছেন। তো আমাদের প্রথম যিনি লিখেছেন তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ভূত এফএম একজন নিয়মিত শ্রোতা, মাঝে মাঝে সরাসরি শুনতে পারি না কিন্তু ডাউনলোড করে শুনি। আমি আপনার কাছে সাহায্যের জন্য ইমেল করেছি। আমি মিরপুর 13 থেকে বলছি। আমার খালাতো ভাই 17 বছর যাবত ব্ল্যাক ম্যাজিকের শিকার। অনেক রকম চিকিৎসা করা হয়েছে কিন্তু কোনো ফল পাওয়া যায় নাই। তারপরেও ঠিক ছিল, কিন্তু গত নভেম্বর 2016 থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। অনেক হুজুরের কাছে গিয়েছেন তিনি, কিন্তু ওনার সঠিক অবস্থান কোথায় আছেন উনি কেউ বলতে পারেন নাই। কারণ কাল ওনার জন্মদিন। আমি আপনার কাছে অনুরোধ করছি যে হাফিজ মৌলানা সাহেবের কাছ থেকে, মাইনুদ্দিন সাহেবের কাছ থেকে যে কোনো উপকার পান তাহলে যোগাযোগ করবেন, যদি কোনো সমাধান পান তাহলে যোগাযোগ করবেন। আবুল খায়ের, মোহাম্মদ ইসরাফিল মিলন, মোজাম্মেল হক, বাবা হচ্ছে মোজাম্মেল হক রহমানি। তো কি হয় মাইনুদ্দিন ভাই, কি মনে হয় আপনার? জি ভাইয়া, যিনি এটা লিখেছেন তার ঝামেলা আছে, তবু তাকে পাওয়ার জন্য কোরআন থেকে আয়াত আছে, সেটা আনা যায়। আচ্ছা, ওনার আসলে ঝামেলাটা কি জন্য হয়েছে? এই কালো জাদু, কালো জাদু খুবই খারাপ অবস্থা পড়েছে, সেটাকে বজ্জিন বলা চলে, সে বজ্জিনের দ্বারাই ক্ষতি হয়। আচ্ছা, আর এটা থেকে সমাধানের উপায় কি? কোরআন থেকে আয়াত আছে, সেটা আমরা যেভাবে তেলাওয়াত করি সেই তেলাওয়াতের মাধ্যমে তাকে ফিরে পাওয়া যাবে। আচ্ছা, আপনি কি বলে দিবেন নাকি যে কিভাবে? জি, আপনি তাহলে যদি আপনি বলতে চাচ্ছেন না? জি আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের যে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত এফএমের একজন গেস্ট নাম বলে দিলে উনি প্রবলেমটা বলে দিতেন। ভূত এফএম ডাউনলোড করে শোনা হয় বলে ওই দিন SMS মেল করতে পারি। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমার ওয়াইফের প্রবলেম, গত 1 মাস আগে তার পুরো শরীর জ্বালা পোড়া করতো। প্রায় 3 দিনের মতো বেডে পড়েছিলেন তিনি। দেন একজন কবিরাজ কে দেখালে উনি বলেন যে তাকে নাকি তাবিজ করা হয়েছে। কবিরাজ তাবিজটা তুলে দেন এবং ওয়াইফ ভালো হয়ে যান। কয়েকদিন পর আবার সেম প্রবলেম দেখা দেয় এবং আবার তাবিজটা তুলে দেন এবং ঠিক হয়। এখন আবার সেম প্রবলেমে আছি। কাইন্ডলি বলবেন যে তাবিজ বা অন্য কোনো কিছু, এটা কি স্থায়ী, এগুলোর কোনো সমাধান নাই? স্থায়ী সমাধান একটাই আছে, এখনকার মানুষগুলো তো আমল ছেড়ে দিছে, কোরআন থেকে তেলাওয়াত করা হোক, প্রতিটি সকাল সন্ধ্যা কোরআন থেকে তেলাওয়াত করা হোক, ইনশাআল্লাহ অবশ্যই এটা স্থায়ীভাবে সেগুলো ক্ষতি হবে না, ঠিক সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি আংটিটা তো খুললেন না, আরেকটা আংটি মনে খুলে ফেলেছেন না? আংটিটা এবার আরেকটা সমস্যা হয়েছে ভাইয়া, এখানে জিনের আসছো কিন্তু আমার গায়ে এখনো আছে। এটা সোমবারে, আচ্ছা সোমবারে আমি সেটা ক্ষতিগ্রস্ত হই। এই আংটিটা থাকাতে আমি একটু উপকার পাইছি। তাই? জি। এবং আপনার এই যে আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার ভয় লাগে না? না ভাইয়া, এটাতে ভয় করি না, আল্লাহ পাক আছেন। জি ইনশাআল্লাহ। আমি কোরআনকে খুব ভালোবাসি, কোরআন উপর ভরসা করি। আমি আশা করি ভয় কোনো কিছু নেই, কোরআন যদি আমার বুকের ভিতরে থাকে কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই মুহূর্তটায়, যে মুহূর্তটায় আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই মুহূর্তটা আপনার এক মুহূর্তের জন্য ভয় লাগে না? জি ভয় লাগে না। তখন আমি এতটুকু সাহস, অথবা তাকেও ওই কথাটাই বলি, যিনি আমাকে ক্ষতি করতে আসছেন, যিনি আমাকে আঁচড় দিলেন গায়ের মধ্যে, তখনও তাকেই বলি, তোমাকে যিনি সৃষ্টি করছে, আমাকে যিনি সৃষ্টি করছে,
আর তোমার আমার ভিতর যিনি কোরআন নাজিল করে দিচ্ছে, কোরআনের মাধ্যমে সমাধান আছে, আমি কোরআন দিয়ে তোমাকে এটা প্রতিশোধ নেব। আমি তখন কোরআন তেলাওয়াত করি, সে চলে যায়। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব আমাদের আফনান ভাইয়ের কাছে, এবং তার আগে আমি একটু আমাদের যে ফেসবুক, সেই ফেসবুকে আমরা কিছু কমেন্ট পড়তে চাই, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে লিখছে। না, আমরা একটা ঘটনা শুনে আসি, তারপরে আবার পড়ি। চলুন আমরা ঘটনা শুনি। সেকেন্ড যে ঘটনাটা, সেই ঘটনাটা শুনে ফেলি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান এগেইন। আসলে ভাই, এখন যে ঘটনাটি বলবো এটা আমার যে জেলা, রাজবাড়ী জেলারই একটি হসপিটালের পাশের একটা এরিয়া। তো হসপিটালের ঠিকানাটা আমি বলতে চাই, সেটা আমাদের রাজবাড়ির একদম সদরের কাছে মাটিপাড়া নামক একটা জায়গা আছে। যারা রাজবাড়ী জেলার বাসিন্দা তারা এলাকাটা অবশ্যই পরিচিত থাকবেন। তো ওখানে একটি একটা অনেক আগে থেকে, পাকিস্তান পিরিয়ড থেকে ওখানে একটা কমিউনিটির ছোট্ট একটা হসপিটাল ছিল। এখন সেটা অনেক বড় হয়েছে। মোটামুটি আজকে যে ঘটনাটা সেটা ওই জায়গাটা কেন্দ্রিক আর কি। তো 71 সালের আমাদের যখন মহান মুক্তিযুদ্ধ হয়, তখন ওই এরিয়াটা অনেকেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তো তখন কিন্তু ওই সুযোগে অনেক ডাকাতির প্রবণতাও তখন কিন্তু অনেক ছিল। তো ওই এলাকার একটা কুখ্যাত ডাকাত ছিল। উনি সুযোগ পেলেই, যেহেতু পুরুষ লোক অধিকাংশ বাড়িতে থাকতেন না পাকিস্তানি মিলিটারিদের ভয়তে, বা অনেকে মুক্তিযুদ্ধ যোগ দিয়েছিলেন, তো যার কারণে ওই সুযোগে ওই এলাকাগুলোতে তারা ডাকাতি করতেন। কুখ্যাত ডাকাত ছিল। তো উনি ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন ডাকাতি করতে আসতো, শুধু ডাকাতি করে উনি ক্ষান্ত হতেন না। ওই ডাকাতির ওইখানকার স্থানীয় যারা ছিলেন, ওই বাড়ির লোকদেরকে খুবই নৃশংস ভাবে উনি হত্যা করতেন। এবং ওনার নৃশংসতার যদি বর্ণনা দিতে যেতে লিসেনারদের শরীরের লোম দাঁড়িয়ে যেতে পারে, এতটা নৃশংস ভাবে উনি হত্যা করতেন। সেই কারণে ওনার প্রতি সবার খুব ক্ষিপ্ততাও ছিল অনেক বেশি। যখন আমাদের দেশ স্বাধীন হয়ে যায়, তখনও কিন্তু ওই দেশ স্বাধীনতার পরেও কিন্তু বেশ ডাকাতির প্রচলনটা ছিল, বাট কমে আসে। এবং ওই ডাকাতের যে সাঙ্গপাঙ্গ যারা ছিল, এরা বিভিন্ন সময় ওই মানুষজনের হাতে ধরা পড়েছে, গণপিটুনিতেই তারা মারা গেছে। এজন্য একমাত্র উনি ছিল ওনার দলের মধ্যে বেঁচে, যিনি সর্দার ছিলেন আর কি, উনি বেঁচে ছিলেন। তো শেষ দিকে এসে উনি ওই ছিচকে চুরি শুরু করেন আর কি, ছোটখাটো চুরি। কারণ ওনার ওই সাঙ্গপাঙ্গ যেহেতু ছিল না, একা একা চুরি করতে যেতেন উনি, আর ডাকাতি করতেন না। তো একদিন ওই গ্রামেই ওই চুরি করতে গিয়ে ধরা পড়ে যান উনি, এবং সবাই তো ওনার প্রতি এমনিতেই খুব ক্ষোভ। এবং যখন চুরি করতে গিয়ে ধরা পড়ে যান, লোকজন তো লাঠি সোটা নিয়ে বের হয়ে আসে, এবং ওনাকে কয়েক মিনিটের মধ্যে পিটিয়ে মেরে ফেলছে ডাকাতটাকে। তো সঙ্গত কারণ ওনার নামটা আমি বলছি না, কারণ মানুষ মৃত্যুর পরে এসে যত পাপী হোক আল্লাহর দরবারে চলে যান, তার নাম নিয়ে কোনো ধরনের বদনাম না করাটাই জাজ করার ক্ষমতা আসলে আমাদের নাই। আল্লাহ তাআলাই ওনার যেহেতু চলে গেছেন, আল্লাহ ওনার ফয়সালা করবেন উনি ওনার সম্পর্কে, ওনার কর্মফল সম্পর্কে। তো যাই হোক, তো এর মধ্যে একটা ছেলে, এই ছেলেটা একটা বড় কুড়াল নিয়ে এসেছিল যে তাকে হত্যা করবে। কি কারণে হত্যা করবে? যুদ্ধ চলাকালীন সময় ওই ডাকাত তার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন তার বাড়িতে ডাকাতি করতে এসেছিল, এই ছেলের সামনেই তার বাবাকে খুবই নির্মম ভাবে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ডাকাতটা নিজের হাতে এটা করেছিল। এই জন্য ওর ইচ্ছা ছিল যে ওই ডাকাতটাকে সে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবে। কিন্তু যখন এসে দেখলো যে ডাকাতটা মারাই গেছে, কিন্তু মনের ক্ষোভ ঝাড়ার জন্য সে কুড়াল দিয়ে এক কোপ দিয়ে ডাকাতের দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। এবং ডাকাতের জানাজা না করে, লোকজন তো আসলে, লোকটা খারাপ ছিল, কেউ জানাজা করে নাই, তার জানাজা না করে হসপিটালের পাশে গর্ত করে ওই রাত্রেই তাকে পুঁতে রাখে আর কি। এই ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো। এটা আমি আমার ঘটনার ব্যাকগ্রাউন্ডটা বললাম, এখন থেকে হলো ঘটনাটা শুরু হলো। আমি এখন 3টা ঘটনা বলবো, ছোট ছোট, কিন্তু এই রিলেটেডই। জিনিসটা 3 ভাবে ঘটেছে, বুঝতে পেরেছি, সেটা আমরা বলবো এখন। প্রথম যেটা, এই যে ওনাকে যখন দাফন করে দেওয়া হলো ওখানে, এরপর থেকে ঝামেলাটা শুরু হলো। একবার একজন লোক, যিনি এই ঘটনাটা আসলে মেইন যিনি বলেছিলেন, তার নাম হলো নির্মল। স্থানীয়, সে আসলে বারবার বা নাপিত যেটা বলি আর কি, উনি ওই প্রফেশনে বর্তমানে আছেন। নির্মলের দাদার সাথে যে ঘটনাটা ঘটেছিল আর কি। তো তার দাদা একদিন আসছিল রাতের বেলা দোকান বন্ধ করে, গভীর, ওদিন কোনো কারণে হয়তো অনেক রাত হয়ে গেছে আর কি। হাতে হারিকেন ছিল, হালকা বৃষ্টিও তখন পড়ছিল, আজকের যে অবস্থা আর কি এরকম বৃষ্টি ছিল। তো উনি যখন আসছিলেন তখন হঠাৎ দেখলেন ওই হসপিটালের বারান্দায় একজন লোক বসে আছে, এবং পার কাছ দিয়ে একটা বিড়ালের মতো কি যেন ঘোরাফেরা করছে। তখন উনি চিন্তা করেন যে এত রাত্রে হসপিটালের বারান্দায় লোক তো থাকার কথা নয়, কিন্তু পার কাছে আবার বিড়াল কি যেন একটা প্রাণী ঘোরাঘুরি করছে। উনি হারিকেন নিয়ে চিৎকার দিয়ে বললেন যে কে রে ওখানে। যখন কে রে ওখানে বলেছে, হঠাৎ করে ওই যে পার কাছে যে বিড়ালটা ঘুরছিল, সেই বিড়ালটার মতো ওই প্রাণীটা দৌড় দিয়ে ওনার কাছে চলে আসে, ওই লোকটার কাছে চলে আসে, নির্মল দাদার কাছে চলে আসার সাথে সাথে উনি হারিকেন দিয়ে দেখতে গিয়েছেন যে জিনিসটা কি, বিড়াল না কুকুর না কি জিনিসটা। কিন্তু যেই না হারিকেনটা নিয়ে ওই প্রাণীটার কাছে ধরেছেন, দেখে যে প্রাণীটা আসলে একটা কালো বিড়ালের মতোই দেহ, কিন্তু বিড়ালের যে মাথাটা, এটা আসলে বিড়ালের মাথা নয়, এটা ওই যে ডাকাতটার মাথা।
এইটা দেখে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান, এই ভয়ঙ্কর এই ঘটনাটা দেখে। পরবর্তীতে এলাকাবাসীর কাছে বর্ণনা করেন রাতের বেলায় জিনিসটা দেখেছেন। তো এলাকাবাসী খুব আতঙ্কিত হয়ে যায়, যে অনেকেই বলে যে আমরা রাতের বেলা মাঝে মাঝে এই জিনিসটা দেখি, কেউ ওই রাতের বেলা পারতপক্ষে ওই হসপিটালের সামনে দিয়ে যেতে চায় না। তো রাসেল ভাই, ওই হসপিটালের পাশেই এখন পর্যন্ত ওখানে একটা হাই স্কুল আছে, এখনো সেই হাই স্কুলটা আছে। ওই হাই স্কুলের যেই দপ্তরি, উনি ওই হসপিটালেই থাকতেন, মানে ওই হাই স্কুলের একটা কক্ষে থাকতেন। উনি হঠাৎ করে একটা প্রবলেম ফেস করেন, সেটা হলো হঠাৎ গভীর রাত্রে উনি লক্ষ্য করতেন প্রায় প্রতি রাত্রেই যে কে যেন ওই স্কুলের ঘন্টাটা বাজায়, দপ্তরের যে ঘন্টা সেটা বাজায়। তো উনি খুব বিরক্ত হলে, এত রাতের বেলা এইরকম রসিকতার তো কোনো মানে নেই, রাতের বেলা স্কুলের ঘন্টা কেন বাজাবে? তো উনি যখনই বের হয়ে যেতেন কাউকে পেতেন না, দেখতেন যে যেই রুমে ঘন্টাটা, সেই রুমও তালা মারা, সবকিছুই মানে বন্ধ, কিন্তু ঘন্টা বাজে কোত্থেকে। এবং গ্রামবাসী ওই ঘন্টার শব্দ শুনেছে, যে কোথা থেকে ঘন্টা বাজে। একদম ভয়ঙ্কর ব্যাপার, মানে একজন মৃত মানুষ ঘন্টা বাজাচ্ছেন, মানে এই ছবিটা যদি আমরা চিন্তা করি বা এই ভিজুয়ালটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু খবর আছে আমাদের আসলে। তারপর একদিন উনি চিন্তা করলেন যে কে ঘন্টা বাজ আমি ধরবো। প্রথম দিকে মনে করছে হয়তো বা কোনো মানে দুষ্টু প্রকৃতির লোকজন এসে হয়তো বা ঘন্টা বাজে গ্রামবাসীকে বিরক্ত করে, তো এই কারণে। তো একদিন উনি চিন্তা করেছে আমি ধরবো যে এটা কে করে। তো উনি যথারীতি একদিন ওত পেতে আছে, আজকে ঘুমাবো না, যেই না ঘন্টা বাজানো শুরু হবে আমি দরজা খুলেই দৌড় দিব যে কে এই কাজটা করে। সত্যি ওই রাত্রে ঘন্টা বাজানোর শব্দ যেই না শুরু হয়েছে, একটা দুটা যে ঘন্টা বাজিয়েছে, উনি দৌড়ে চলে গেছেন, 7-5 নামে হাতে একটা লাঠি নিয়ে গেছেন, যে মানে আচ্ছা করে এটা পিটুনি দিব আর কি, এরকম দুষ্টামির জন্য। তো উনি যখনই ওখানে গিয়েছেন, গিয়ে দেখে যে লোকটার ঘন্টা বাজাচ্ছেন উনি আর কেউ না, ওই সেই জায়গাটা। আচ্ছা, এই দৃশ্য দেখে উনি তো মানে ওনার অবস্থা খারাপ, সাথে সাথে উনি শেষে পড়ে যান। পরবর্তীতে সকালবেলা ওনার বলা হয় যে আসলে এই কাজটা সে করে। তো এইরকম বিভিন্ন ভাবে মানুষ ওখানে মানে এরকম ভয়ের ঘটনা ঘটতে থাকে। তো এরপর যেটা হয় যে ওই গ্রামেরই একজন খুব মানে গণ্যমান্য ব্যক্তির সন্তান, উনি স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশেই ছিলেন, উনি মানে যুদ্ধের আগে উনি প্রবাসী ছিলেন। যুদ্ধের পরে যখন দেশে আসেন, তখন দেশে আসার পরে মানে ওই সময় আমাদের রাজবাড়ি থেকে এখনো সরাসরি ঢাকার রেল যোগাযোগ নাই, এটা মাঝখানে পদ্মা নদী যেহেতু আছে ওখানে সেতু হয় নাই, রেল যোগাযোগ নেই। উনি ওই ঢাকার থেকে আসতে আসতে অনেক গভীর রাত হয়ে যান। রাত হয়ে যায়, হওয়ার পরে এখন পর্যন্ত আপনার দেখবেন যে আগে গোয়ালন্দ থেকে সরাসরি রাজবাড়ি যাওয়া যেত, দৌলতদিয়া থেকে যাওয়া যেত না। তো উনি গোয়ালন্দ থেকে ট্রেন ধরে রাতের বেলা এসে নামেন, রাজবাড়িতে এসে নামেন। ওখানে ওনাকে একজন নিতে এসে দেখে অনেক রাত্রে আসে, অনেকক্ষণ খোঁজাখুঁজি দেখে যে ওনার নেওয়ার জন্য কেউ নাই। তো একজন এসে বলে যে ভাই আমি আপনাকে নিতে আসছি। তখন উনি বলে যে তোমাকে তো আমি চিনি, তুমি তো একসময় এই এলাকায় চুরি চামারি করতে, ডাকাতি করতে, তুমি কি ভালো হয়ে গেছো? বলে হ্যাঁ আমি এখন ভালো হয়ে গেছি, আমার এখন আমি এইগুলো কিছু করি না। তো অনেক গল্প টল্প করতে করতে আসছে, বাড়ির কাছে চলে আসছে উনি। তো অনেক ভালো ভালো উপদেশ দিয়েছে ওই ভাইয়াটা, যে এগুলো করবা না, এগুলো ভালো না, এরকম অনেক উপদেশ দিয়েছে। বলে জি এরকম বলে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে। তো এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়িতে চলে গেছে, তখন বাড়িতে যাওয়ার পর উনি বলছে যে আজকে তো ওই চোরটা আপনারা তো কাউকে পাঠান নাই, ওই চোরটাই তো আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। তখন বলছে কি বলো, ওই চোরটা তো বেশ অনেকদিন আগেই গ্রামবাসী তাকে মেরে ফেলেছে। তখন উনি তো অনেক শিক্ষিত লোক ছিলেন, উনি তো এগুলো বিশ্বাসই করতেন না যে এটাও হতে পারে নাকি। তারপর উনি এসব প্রমাণ পেয়েছেন যে হ্যাঁ এটা হতে পারে। তো এই একটা ভালো কাজই হয়তো সারা জীবনে মৃত্যুর পরে এরকম একটা ব্যাপার শোনা যায় আর কি। তো রাসেল ভাই, যেই হসপিটালের কথা বলি, এখন সে হসপিটাল আছে। তো সমস্যা হলো যখন এই ধরনের ঘটনা ঘটতে থাকলো, তখন একজন বুজুর্গ ব্যক্তি ওখানে আসেন। আসার পরে উনি একটা রিচুয়াল করেন। তো রিচুয়ালটা করার পর স্টিল নাও ওই হসপিটালে ওই ধরনের কারো ক্ষতি হয় নাই। হসপিটালের পাশে ওখানে হয়তো এখনো অনেক এরকম কিছু অশরীরী দেখা যায়, কিন্তু স্টিল নাও ওই বুজুর্গ ব্যক্তির ওই রিচুয়ালটা করার পরে আজ পর্যন্ত কাউকে ক্ষতি হয় নাই। তো আসলে একটা বিষয় আমি বলি, এর আগেও আমি বিভিন্ন ঘটনার সময় শেষ দিকে এসে বলেছি যে মৃত্যুর পরে এই যে আমরা বিভিন্ন অবয়ব গুলা দেখি, এগুলো সম্পর্কে না বললেই না যে কিভাবে এটা আসে, কারণ এটা হয়তো আমাদের মনে একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে যে মৃত্যুর পর আত্মা ইল্লিন বা সিজিনে চলে যায়, তাদের ফেরত আসার কোনো সম্ভাবনাই থাকে না। অন দ্য ডে অফ জাজমেন্ট, মানে বিচার দিবসে আল্লাহ তাআলা তাদেরকে রিলিজ করবেন বিচার করার জন্য, তার আগ পর্যন্ত আত্মা মুক্তি পাবে না। সুতরাং এই যে অবয়বে যেই ভয়গুলো আমরা পাই, এগুলো শুধু দুষ্ট জিনের মানে কাজ ছাড়া কিছুই নয়, এখানে আত্মার কোনো ব্যাপার নেই। হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের পাশে আছেন, আমার সাথে একমত হবেন, উনি এই ধরনের রিচুয়াল করেন যে এখানে আত্মার কোনো বিষয় থাকে না, এটা শুধু দুষ্ট জিনেরই বিষয়গুলো থাকে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখলাম যে জুবাইর আহমেদ আমাদের সাথে বগুড়া থেকে শুনছেন, আখতারুল খান আমাদের সঙ্গে আছেন এবং তিনি তার বন্ধু বান্ধবদের সঙ্গে আছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সিলেট থেকে আক্তার, তারেক, ফারহান সহ 17 জন বন্ধু মিলে শুনছেন ছাত্রাবাস থেকে, এবং তারা কালকে আমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা, তারপরও আমরা শুনছি লাভ ইউ বুথ এফএম। আমার মনে হয় যে আপনাদের সবার এখন অন্তত পড়াশোনা করতে যাওয়াটাই বেটার এবং পড়াশোনা করা উচিত। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, বুথ এফএমকে ভালোবাসার জন্য। আমরাও আপনাদের সবাইকে অনেক 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 বেশি ভালোবাসি। একটা কথা না বললেই না, সেটা হচ্ছে বগুড়া থেকে যারা শুনছেন, যারা বগুড়া থেকে প্রথমবারের মতো শুনছেন, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা থাকলো। আমরা খুব দ্রুত বগুড়ায় আসবো ইনশাল্লাহ, আপনারা রেডি থাকেন এবং আপনাদের সাথে আপনাদের ঘটনাও শুনবো, বগুড়ার দইও খাবো, সবকিছু অনেক মজা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ঘটনা পড়ি, এবং এই ঘটনাটা আমি আপনারাই আমাদেরকে ইমেইল করেছেন, সেইখান থেকেই পড়বো। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই ফেসবুকে লিখছেন আমাদেরকে, ইউরোপ থেকে আচ্ছা অনেকে লিখছেন। কামরুল অভি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, অনেকে ছবি পোস্ট করছেন, বাট এখনকার ছবিটা অন্য সময়ের ছবি না। আমি বলছিলাম যে এখনকার কোনো ছবি থাকলে সেই ছবি আপনি পোস্ট করতে পারেন। কুষ্টিয়া থেকে শুনছেন মুস্তাফিজুর রহমান, খুব মজা লাগছে। হাবিব রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছে আলমগীর হোসাইন, এবং বাসায় ইলেকট্রিসিটি নাই, ফোনের চার্জ কম, জানি না শেষ করতে পারবো কিনা। কুতুবদিয়া থেকে শুনছেন মিজানুর রহমান, চিন্তা করা যায়। জিয়াউল নোয়াখালী থেকে আমাদের সঙ্গে শুনছেন অন্তর হুসাইন, আব্দুর রহমান তন্ময় আমাদের সঙ্গে আছেন, অমিত শুভ আমাদের সঙ্গে আছেন, ইনজাম শোভন আমাদের সঙ্গে আছেন, রাজীব জি রাজ, ফজলে রাব্বি আমাদের সঙ্গে আছেন, এমডি হাসান খান আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের যে ভূত এফএম যে পেজটা রয়েছে সেখানে অসংখ্য মানুষ এখনো আমাদেরকে কিন্তু আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন, এবং তাদের মধ্যে দেখতে পাচ্ছি আদিব খান আমাদের সঙ্গে আছেন, খান আলভি আমাদের সঙ্গে আছেন, দিয়াল আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন ফয়সাল শিকদার সহ আরো 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 অনেকে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে স্টোরিটা, সেই স্টোরিটা যাব। একটু বড় স্টোরি। যেভাবে লিখছেন, রাসেল ভাই সালাম নিবেন, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্যস্ততার কারণে স্টুডিওতে আসতে পারবো না বলে। আমি শান্তনু চট্টগ্রামের একটি এনজিওতে কাজ করি। কাজের ভিত্তিতে শহরের বিভিন্ন জায়গায় যেতে হয়, মাঝে মধ্যে রাতেও আমাকে কাটাতে হয়। এই ঘটনা 2014, এবং একদিনে আমাকে যেতে হয় চিটাগংয়ের একটা আনোয়ারা থানার মধ্যে, এবং ওই দিন একটি গ্রাম, এবং এই গ্রামটির আমি নাম বললাম না। কাজ শেষ করতে করতে রাত 8টা বেজে যায়। আমারও শহরে আসতে ইচ্ছে হলো না, কারণ পরের দিন আবার সেম জায়গায় আমাকে যেতে হবে। তাই আমি রাত যাপনের জন্য একটি জায়গার খোঁজ করতে লাগলাম। অনেককেই জিজ্ঞেস করলাম যে থাকার হোটেল আছে কিনা কোথাও, বাট সবাই বলল থাকার হোটেল অনেক দূরে। একজন তার একটি পরিত্যক্ত বাড়ি আছে, সেখানে চাইলে রাত কাটাতে পারি। আমি খুশি হলাম আর তাকে বললাম যে অনেক ধন্যবাদ আপনাকে। লোকটা বলল ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ভয় পাবেন না। আমি মনে মনে ভাবছি কিসের ভয়। হঠাৎ লোকটার সাথে তার বাড়িতে গেলাম, পেট ভরে খেয়ে নিলাম। আবার উনি আমাকে বললেন আসেন এবার আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই। আবার দুজন হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পরেই আমাকে তিনি বললেন ওই যে সামনে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইটা আমাদের পারিবারিক শ্মশান। আর কিছু দূর হেঁটে শ্মশানের সামনে গিয়ে একটা ছোট্ট মন্দির দেখিয়ে বললেন এটা আমার বড় মেয়ের সমাধি। আমি কৌতূহল বশত জানতে চাইলাম কি হয়েছিল আপনার মেয়ের। লোকটি আমাদেরকে এক নজর চেয়ে রইলেন, বললেন আজ অনেক রাত হয়েছে, কাল বলবো। উনি মেয়ের সমাধির পাশে একটি খুদে ঘর দেখিয়ে বললেন এটাই আপনার ঘর, আজ রাতটা এই ঘরে কাটাবেন কষ্ট করে। লোকটি যেন কিছু আমায় বলতে চেয়েছিল কিন্তু বলল না। তিনি আমায় ঘরে ঢুকিয়ে দিলেন আর বললেন শুয়ে পড়েন, কাল সকালে কথা হবে। আমিও লোকটাকে বিদায় দিলাম এবং বিদায় দিয়ে দরজা বন্ধ করলাম আর জানালার কাছে গিয়ে দেখলাম জানালার একটা পার্ট ভাঙা। আমিও কিছু ভাবলাম না, শুয়ে পড়লাম। রাতে মেবি পূর্ণিমা ছিল, জানালার ভাঙা অংশ দিয়ে ঘরে চাঁদের আলো ঢুকছে। হঠাৎ দেখলাম জানালা দিয়ে মেয়েটার সমাধি তার পাশে পরিষ্কার দেখা যাচ্ছে।
আমি কিছু না ভেবে অপর পাশ ঘুরে শুয়ে পড়লাম আর ঘুমিয়ে পড়লাম। হঠাৎ শুনলাম দরজায় কে যেন নক করছে, নক দিয়ে আঁচড় কাটছে। আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। আমার ঘুম ভেঙে গেল। উঠে বসলাম আর দরজার সেম জায়গায় আওয়াজটা থেমে গেল। অবাক হলাম, কিন্তু বের হতে সাহস পেলাম না। শুধু ভেতর থেকে দুইবার জিজ্ঞেস করলাম, কে? আমি মনের ভুল ভেবে শুয়ে পড়লাম। এক পাশ থেকে অন্য পাশ ফিরতে হঠাৎ দেখি কে যেন সমাধির পাশে দাঁড়িয়ে আছে। আবার আমি ভয় পেলাম। ঘুমের ভান করে দেখতে লাগলাম। দেখি সাদা শাড়ি পরা একটা 17 কি 18 বছরের মেয়ে সমাধির চারপাশে প্রদক্ষিণ করছে। আমি দেখতে থাকলাম। চোখের পলক ফেলতেই দেখি ওখানে আর কেউ নেই। আমি উঠে বসলাম আর সমাধিটা দেখতে লাগলাম ঘরের ভেতর থেকে। আমি এটা বুঝলাম কিছু একটা ঘটনা ঘটছে। বসে বসে ভাবতে লাগলাম, কি করব এখন? ঘুমাবো নাকি জেগে থাকবো? চোখে আবার ঝিমুনি আসলো। আমি শুয়ে পড়লাম। হঠাৎ একটি মৃদু কান্নার আওয়াজ শুনলাম, আর সেই আওয়াজটা বাইরে থেকেই আসছে। হঠাৎ আমার মুখের ওপর পানি জাতীয় কিছু একটা ফিল করলাম। চোখ খুলতেই দেখি একটি মেয়ে ফাঁসিতে ঝুলছে আমার মাথার ওপর, আর মেয়েটির চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি এসে পড়ছে আমার মুখে। আমি দেখে ভয়ে চিৎকার দিলাম আর দৌড়ে বাইরে বের হতে গিয়ে দরজার সাথে মাথায় সজোরে আঘাত পেলাম এবং জ্ঞান হারিয়ে ফেললাম। হুঁশ আসার পর নিজেকে ওই লোকটার ঘরে আবিষ্কার করলাম আর খুলে বললাম রাতের সব কথা। তখন লোকটির ওয়াইফ আমাকে বলল ওটা ওনার মেয়ে। সে ভালোবেসে বিয়ে করেছিল একজনকে। বিয়ের 3 মাস পর এবং কোন একটা সড়ক দুর্ঘটনা তার হাজবেন্ড মারা যায় এবং স্বামীর মৃত্যুর পর থেকে মেয়েটি ওই ঘরে থাকে এবং একদিন সকালে মেয়েটির বাবা ওই ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থাটাকে আবিষ্কার করে। ঘটনাটি শুনে আমি খুবই ভয় পেয়েছিলাম এবং আমি নিজের ঘরে ফিরে আসলাম। এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, আমি সেই ঘটনাটি পড়ে শোনালাম। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে নওয়াফ আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে এবং আমাদেরকে লিখেছেন সাইফুল ইসলাম জামালপুর থেকে এবং তিনি বলেন স্বপ্নের ঘটনা আছে, অবশ্যই পাঠিয়ে দেন আমাকে। আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে মাজরি মাহির। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহাদি আশিক, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন। অভি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন রুমন, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের এখানে, জানিয়ে দিন আপনার নাম, ঠিকানা এবং আপনি অবশ্যই ইমেলের মাধ্যমে আপনার ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFORT.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে সরাসরি কিন্তু আপনি আপনার ঘটনা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। তো যাই হোক, আমাদের একটা ছোট্ট বিরতি আবারও নিতে হবে। আশা করছি সেই পর্যন্ত সবাই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আরো বেশি অডিও ক্লিপ চাই আপনাদের কাছ থেকে, দারুণ দারুণ সব অডিও ক্লিপ। তো আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM tonight. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইব্রাহিম কাতার থেকে বলছিলাম। আমার দেশের বাড়ি নোয়াখালী জেলার দারুশরী ইউনিয়নে। আসল ভাই আশা করছি অনেক ভালো আছেন, মাসুম ভাই সহ সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা ভূত এফএমে আমার দ্বিতীয় ঘটনা এবং ঘটনাটা অনেক বড়। আমি অনেকবার লেখার সাহস করেও লিখতে পারিনি, কিছুটা লেখা হয়তো রেখে দিয়েছি, এরকম একটা অবস্থা। আমি চেষ্টা করবো উল্লেখযোগ্য ঘটনাগুলো গুছিয়ে বলার জন্য। ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা এবং যার একটা বেদনাদায়ক শেষ আছে। ঘটনা শুরু হয় 2009 সালে খুব সম্ভবত। তখন আমি এইচএসসি পরীক্ষার্থী। গ্রামের দিকে সবাই সাধারণত 9টা-10টার পরেই সবাই ঘুমিয়ে যায়। আমি পড়ছিলাম 10টার দিকে, সবাই ঘুমিয়েছে। একদিন রাতে এরকম আমি ডানা জাপটানো, অর্থাৎ শিয়াল যখন মুরগি বা হাঁস নিয়ে যায় অথবা কবুতর নিয়ে যায় তখন খানা জাপটানো একটা শব্দ পাওয়া যায় এবং এটা
খুব জোরালো হয় সাধারণত। আমি এরকম শব্দ শুনতে পাই এবং আমি লাইট নিয়ে বেরিয়ে পড়ি যে কোথায় এরকম ঘটনা ঘটছে। আমি গিয়ে দেখছিলাম, তো আমার এক আন্টি ঘর থেকে জিজ্ঞেস করলো কে। আমি বললাম আন্টি আমি ইব্রাহিম, আমি আপনাদের হাঁস নিয়ে যাচ্ছে সম্ভবত। আমার ওই আন্টি বললো যে তুমি ঘরে যাও, এখানে দেখার দরকার। আমি বললাম হাঁস নিয়ে যাচ্ছে, বললো না ঘরে যাও। তো ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগলো, তারপর আমি ঘরে চলে গেলাম। তো পরের দিন সকালে আমার আন্টি যেটা বললো যে ওনারা শুনতেছে আমাদের ঘরের আমাদের ওই দিক ওই পাশে ডানা ঝাপটানোর শব্দ হচ্ছে, আর আমি শুনছি ওনাদের ঘরের পাশে। যাই হোক, এটা শুরুর দিকের ঘটনা। তো আমার আন্টির সাথে ঘটনাটা শুরু হয় 2009। আমি বলেছিলাম আগেই ঘটনাটা শুরু হয় একটা স্বপ্নের মাধ্যমে। আগেই বলে একটা ভালো, আমার সেই আন্টি খুবই ফরেস্টের একজন মহিলা ছিলেন। এই 5 ওয়াক্ত আমাদের সাথে সাথে উনি তাহাজ্জুদ পড়তেন। আমাদের ঘরের পিছনের দিকটাতেই একটা জন্তু, যার অর্ধেক মানুষ অর্ধেক কুকুর, সে কাটছে এবং বলছে তোর জন্য এখানে থাকতে পারি না, তুই নামাজ পড়িস। এই কথা বলে চলে গেল প্রাণীটা। আচ্ছা, আমার আন্টি পরদিন সকালে উঠে ঘটনাটা শেয়ার করলেন সবার সাথে। ওখান থেকে শুরু। এরপর যা ছোট ছোট ইনসিডেন্ট শুরু হয়, এখানে একটা মজার না ঠিক অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে। একদিন সকালে আমার আন্টি আমাকে বললো, ইব্রাহিম তুমি রাতে এসে আমাদের সাথে দুষ্টুমি করো কেন? আমি একটু চুপ করে গেলাম। কি বললেন আন্টি, আবার বলেন। আমার আন্টি বললো যে কাল রাতে তুমি আমাদের জানলা দিয়ে উঠে দিয়ে আমাদের তাকে হাসছো। আমি বললাম ইম্পসিবল, আমি রাতে ঘর থেকে বেরোয়নি। আন্টি বললো যে কালকে রাতে আমি আমার সাথে আমার এক বোন ঘুমাতো, তো ওনারা দুজনেই দেখলো আমার সাইজের একটা ছেলে জানলা দিয়ে উঠে দিয়ে ওনাদের দেখছে এবং হাসছে। তো ওনারা আমার নাম ধরে ডাকার পর চলে গেছে ব্যাপারে। তো ওনারা বললেন আমি এই ছিল একটা ঘটনা ছোট। এরপর যা শুরু হলো দিন এটা বেড়েই চলেছে। আমার উজু করতে গেলে অথবা নামাজ পড়ার সময় বিভিন্ন ডিস্টার্ব করা হতো, শব্দ করা হতো, দরজায় লাঠি দেওয়া হতো, এরকম ব্যাপার চলছে। মাঝে মাঝে আমার আন্টি খুব ভয় পেতেন এবং চিৎকার করতেন। এবং ঘটনাটা এমন না যে আমার আন্টি দেখতো, ওনার সাথে যারা ঘুমাতো মাঝে মাঝে তারাও দেখতো। এটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল। তো ওনারা ইনসিডেন্ট গুলো ছিল এরকম, আমরা শুনতাম যে ওনাদের ঘরের পাশে একটা কামরানো গাছ ছিল, সেখান থেকে ধূপ করে কিছু একটা চালের উপরে পড়েছে, তারপর লাফ দিয়ে নিচে পড়ার শব্দ। এন্ড দেন আমরা এতটুকু পর্যন্ত শুনতাম, কিন্তু তাদের ঘরে যারা ছিল তারা শুনতে পেত যে ঘরের চারপাশ দিয়ে কেউ হাঁটছে, চুপ ছোটরে বাইরে কিছু বেড়ে লাফ মারছে, এরকম একটা ব্যাপার। তো এটা ভয়ের মাত্রাটা দিন দিন বেড়েই চলেছে এবং এটা তাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, ইভেন বাড়ির অনেকেই জানাজানি হয়ে গেছে যে এইভাবে এই ঘটনাগুলো ঘটছে। ইভেন পরে যা হলো, তারা আমার আন্টি ভয় পেতে পেতে এমন একটা অবস্থা হতো যে ঘরের সবাই একসাথে ফ্লোরিং করে নিচে ঘুমাতো এবং সবাই শুনতে পেতাম বাইরে এরকম চলছে। তো আমার আন্টি একদিন আমাদের বাড়ির জন্য বাইরে গিয়েছিলেন, খুব জোরে ওনার দিকে একটা ছুড়ে মারা হলো। উনি ভাগ্যবশত ওনার গায়ে লাগেনি, পরে উনি লাইট দিয়ে দেখলেন যে একটা বড় কাঁচের টুকরা, ভাঙা কাঁচের টুকরা। আন্টি এই জিনিসটা নিয়ে ঘরে নিয়ে রাখেন এবং পরে আমার আন্টি এটার জন্য পরিচয় পাওয়ার জন্য একদিন হুজুরের কাছে চেষ্টা করছিলেন। তো হুজুর সকালে ফোন দিয়ে বলেছে কাল রাতে তোমাকে মারার চেষ্টা করছিল। জানেন উনি কিভাবে এটা জানলেন? আর আন্টি আমাদের কাছের টুকরাটা সবাইকে দেখালো। আচ্ছা, এইভাবে ঘটনা ঘটছে এবং একদিন আমার এটার উপদ্রব শুধু রাতে নয়, এই দিনও চলছে। আমার আন্টি দিনও ঘুমাতে পারছে না। একদিন আন্টি বলতো উনি জোহরের নামাজ পড়লেন, পড়ে শুয়ে আছেন বেরিয়ে পড়ে, তা আন্টি শুয়েছিলেন, উনি অনুভব করলেন ওনার ঘুম আসেনি, চোখ বন্ধ করে রেখেছেন, তার পেটের উপরে হাত রাখলো। তিনি ভাবলেন আমার কোন কাজিন বা আমার সাথে অনেক বোন আছে, ওনারা খুবই ক্লোজ, ওনার কেউ। উনি চোখ খুললেন না, এরপরে তিনি আরেকটা হাত রাখলেন এবং উনি চোখ খুলে দেখার আগেই এত জোর একটা চাপ দিল, উনি চিৎকার দিয়ে উঠলেন এবং উনি পরে বললেন যে মনে হচ্ছে আমার জান এখনই বেরিয়ে যাবে, এত জোরে চাপ দিয়েছেন। আমার আন্টি উঠে কান্না শুরু করলো এবং আমার দাদি ছিল, দাদি সবাই এসে জিজ্ঞেস করলো, তারা বললেন, তিনি বললেন এই অবস্থা। তখন বললেন আমার আন্টি বিয়ে হয়নি, এর কিছুদিন পরে আমার আন্টির বিয়ে হয়ে গেছে। এই ঘটনাগুলো কন্টিনিউ তখনই চলছে। তো বিয়ে হওয়ার পর আমার আঙ্কেলের সাথে কিছু ছোট ছোট ইনসিডেন্ট হয়েছে, আমি সেগুলো বলছি না আসলে, এগুলো ছোট ইনসিডেন্ট। পরে আমার আন্টি এবং আঙ্কেল ঢাকায় ট্রান্সফার হয়ে গেল, আবার অন্য আরেকটা আন্টির পাশে। তো ঢাকায় ট্রান্সফার হওয়ার পরও ঘটনাটা থেমে নেই, ছোট ছোট ঘটনা ঘটছে এবং এর মধ্যে একদিন ওনারা থাকতে হচ্ছে চরকঘাটা এলাকায়, চরকঘাটা এলাকায়। তো ওনারা ওখান থেকে সম্ভবত কামরাঙ্গীরচরে কোন একটা আত্মীয়র বাসায় গিয়েছিলেন আমার আন্টি আর আঙ্কেল। সেখানে সবকিছু শেষ করে আসতে, রমজান মাস ছিল, শেষ করে আস্তে আস্তে প্রায় 11টা বেজে গিয়েছে। ওখান থেকে রওনা দিতে দিতে পরে ওনাদের আত্মীয়রা আসতে দিতে চায়নি, তারপর ওনারা বললেন না আমরা চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তো আমার আন্টি আর আঙ্কেল একটা রিক্সা নিয়ে আসলেন
ওনারা রিক্সা নিয়ে আসতেছেন, হট রিক্সার নিচে একটা কুকুর পড়লো এবং রিক্সাটা পুরো উল্টে যাওয়ার উপক্রম হলো, কিন্তু কোন রকম রিক্সারা ব্রেক করলেন এবং ওনারা নিচে নেমে কিছু নেই। রিক্সাওয়ালা, আমার আন্টি আঙ্কেল সবাই দেখলো কিছুই নেই। আচ্ছা যাই হোক, তারপরে ওনারা আবার রওনা দিলেন। পরে ওনাদেরকে শিকদার মেডিকেলের সামনে নামিয়ে দেওয়া হলো। এবং এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে ওনারা দুজনেই ওইখান থেকে অর্থাৎ কামরাঙ্গীরচর থেকে ওনাদের বাসার গন্তব্যটা খুব খুব ভালোভাবেই চিনেন এবং সবকিছু খুব ভালোভাবেই চিনেন। আচ্ছা রিক্সাওয়ালা ওখানে নামিয়ে দিল ওনাদের দুজনকেই, নামিয়ে দেওয়ার পর রিক্সাওয়ালা চলে গেলো। ওনারা নেমে দেখলেন ফ্লাড লাইটের আলোতে ছোট ছোট দুটো বাচ্চা, খুব সুন্দর দুটো বাচ্চা, সম্ভবত গায়ে কোনো জামা নেই, তারা হাতটা পাশে বসে খেলছে। আইসক্রিম খাওয়ার পর যে কাঠিটা অবশিষ্ট থাকে এরকম একটা কাঠি, এরপর একটা কাঠি নিয়ে খেলছে, এরকম একটা অবস্থা। ওনারা দেখলেন এত রাতে, তখন প্রায় রাত 12টা পার হয়ে গেছে, এরকম এত রাতে ছোট বাচ্চা করতে চাইবে। তোমরা অনেকক্ষণ দেখার পর এবং কাছে গিয়ে দাঁড়ালেন, তো বাচ্চাগুলো ওনাদের তাকিয়েও দেখলো না, একদমই তাকালো না। তারপর ওনারা দুজন কিছুটা ভয় পেলেন হয়তো, তো ভয় পেয়ে ওনারা ভাবলেন যে আমরা চলে যাবো। তখন ঘটলো আসল ঘটনা। তো যখনই ওনারা যাবেন তখন ওনারা দেখলেন যে ওনারা রোড চিনতেছে না, কোন দিয়ে যাবেন সেটা চিনতেছে না, এবং বাচ্চা দুটো নেই। হঠাৎ বাচ্চা দুটো নেই এবং ওনারা রোডে চিনতে পারছেন না। তো ওনারা অনেকক্ষণ ঘুরাঘুরি আধা ঘন্টা সময় ওনারা ঘুরলেন এদিক ওদিক। কতক্ষণ ঘুরেছেন সেটা বললেন, আনুমানিক আধা ঘন্টা উনি বলছিলেন আমার আন্টি। তো ঘোরার পর ওনারা চিনতে পারছেন, একটা লোকের সাথে দেখা হলো, ওনাকে জিজ্ঞেস করলো যে ভাই বউ বাজারটা কোন দিকে। তো ওই লোক কথা না বলে একটা হাতের ইশারা দেখিয়ে দিল। তো আমার আন্টি আঙ্কেল ওইদিকে গেল এবং গিয়ে দেখলো দেখে রাস্তা শেষ, একটা ভাঙা বাড়ি, আর কিছুই নেই। আরো বেশি ভয় পেয়ে গেল, দুজনে দোয়া দূরত পড়তে লাগলো। আমি কিছুক্ষণ পরে দেখলাম যে একটা লোক থেকে বাজার নিয়ে আসছে। তারপর ওনারা ওই দিকে হাঁটা দৌড়লো এবং হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন না সত্যি ওনারা গন্তব্যের দিকে আসছেন। এবং প্রায় একটা কাছাকাছি সময় বা একটার পরে ওনারা গিয়ে ওখানে পৌঁছালেন, বাসায় গিয়ে পৌঁছালেন। ওখানে 5 মিনিটের থেকে পৌঁছাল, মাত্র 5-7 মিনিট বড় ছিল। এর মধ্যে আমার আন্টি একটা বেবি হলো। তো বাচ্চাটা আসলে সুস্থ ছিল না, সে দেখতে পেত ফেলতো, কিন্তু সে আসলে শারীরিক প্রতিবন্ধী ছিল। এর কিছুদিন পর আমার আন্টির এই ইনসিডেন্ট গুলো বাড়তেই থাকে, কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকে আমাদের ঘরে। এবং ঢাকাতেও এটা থেমে নেই, সবাই জানে ওনাদের ফ্যামিলি। এর কিছুদিন পর আমার আন্টি ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছিল এবং এর প্রায় বছর খানেক পর আমার আন্টি আর একটা বাচ্চা হলো এবং সে 7-8 মাস বয়সে সে জন্ম নিল। আমার আন্টি তখন খুব রোগা ছিল। আমি প্রায় 2-2.5 মাস পর আন্টিকে দেখে আমি খুব শক্ট হয়ে গেলাম, এতটা শুকিয়ে গেছেন উনি, এবং দেখলে ভয় লাগে যে ওনার হাড়ের সাথে চামড়া লেগে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম এরকম শুকিয়ে গেল কেন। পরে আমার অন্য আন্টিরা বললো হয়তো বাচ্চা হয়েছে বা খাওয়া দাওয়া ঠিক মতো নেই। এর ভিতরে ওনারা অনেক ডাক্তার দেখিয়েছে, কোনো রেসপন্স নেই, যে ওনারা শরীরের কোনো উন্নতি হচ্ছে না। এর আসলে কিছুদিন পর কোরবানির ঈদের কিছুদিন আগে আমার আন্টি খুব বেশি অসুস্থ হয়ে যায়, অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং ওনাকে নিয়ে হসপিটাল ভর্তি করে দেওয়ার পরে ওনাকে আইসিইউতে রাখা হয়। আইসিইউতে রাখা প্রায় 10-11 দিনের মতো আমার আন্টি কোরবানির ঈদের পরের দিন অথবা আগের দিন আমার আন্টি মারা যায়। আমার আন্টি মারা যাওয়ার পর দাফন হয়ে যায় এবং এর কিছুদিন পরে আমার ওই আঙ্কেল স্বপ্নে দেখতে থাকে যে আন্টি বলছে তাকে ডাকছে, তাকে যাওয়ার জন্য বলছে, এরকম একটা ব্যাপার। 3-4 মাস পর আমার ওই আঙ্কেল আবার বিয়ে ঠিক হয়। তার বিয়ে হওয়ার ঠিক 1 দিন অথবা 2 দিন আগে উনি আবার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এইভাবে আসলে চোখের সামনে একটা পরিবার শেষ হয়ে যায়। আমার ছোট ছোট 2টা কাজিন, খুবই ছোট ছোট তারা, তাদের জন্য সবাই দোয়া করবেন। তারা ইতিম হয়ে যায় এবং তারা এখন আমার একটা আন্টির কাছে আছে। তো পুরো ঘটনার মধ্যে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছিল এবং আমি যতটুকু মনে করি তাদের পরিবারের সবাই যারা মনে করে এর মধ্যে কি কারণটাই সবচেয়ে বেশি দায়ী ছিল। সবাই 2টা বাচ্চার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Booth FM. The night comes alive. FM, আমরা আমি রাস্তাল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই আমাদের সঙ্গে আছেন। আমরা চলে যাব এখন আমাদের নতুন আরেকজন অতিথির কাছে। এখন একটা অডিও ক্লিপ শুনলাম, নতুন আরেকজন অতিথির কাছে আমরা যাব এবং আমরা শুনবো তার ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো, ধন্যবাদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম শুভ, আমি আসছি ধামাই থেকে। আজকে আমি যে ঘটনা বলবো সেটা আমার ফ্রেন্ড বন্ধুকে নিয়ে, বন্ধু এবং বন্ধুর মাকে নিয়ে। এটা
2 কিংবা 1-এর দিকে ঘটনা। ওই সময়টা হ্যান্ডসেট ছিল খুব কম, ল্যান্ডসেট ছিল। আমার ফ্রেন্ডের বাবা জব করতো, ও সে স্বাভাবিকভাবে রাত 7টা-8টার দিকে বাসায় আসতো। তো একদিন হঠাৎ করে আসতে খুব লেট হচ্ছে, মানে অলরেডি 8:30 9টা থেকে 9টা বেজে গেছে। তো ওই মুহূর্তে তার মা এবং বাবা, তার মা এবং তার যে ছেলে জুবাইর, তো সে বললো যে তোমার বাবা অনেক লেট করে আসছে, চলো তোমার কাকার পাশে ওখানে ল্যান্ড ফোন আছে, ওখানে যে ফোন দিই তোমার বাবা কোথায় আছে আর কখন আসবে। এই বলে রুম থেকে বের হবে। তো আমি আগেই এখন বলছি, ওদের রুমটা হলো 3 পাশ ঘর। আর দাদি এক পাশে থাকে, আরেক পাশে ঘর ভাড়া দেয় আর কি, ভাড়াটিয়া থাকে, আর এক পাশে ওরা থাকে। তো পুরো বাড়িটাই বাউন্ডারি করা। তো ওরা যখন বের হচ্ছিল আর কি, দরজা খুলে যখন বারান্দায় বের হয়েছে, বারান্দা গ্রিল করা আর কি, তো বারান্দায় গ্রিলের সামনে যখন গেছে আর কি, বারান্দায় দেখে যে দুয়ারে একটা সাদা শাড়ি পরা এক মহিলা, আঁচলগুলা আপনার দুয়ারে মাটিতে আর কি লেগে আছে। তো প্রথম ওর মা এবং ও জুবাইর দেখে ভাবছিল যে দাদি, এত রাতে দাদি কেন বের হলো, অলরেডি লাইট অফ দাদির ঘরে। দেখার পর ওর মা একটু জড়িয়ে কি চিকার দিয়ে বললো যে এই আপনি কে ওখানে। তো যখনই কথাটা বলছে ওই মুহূর্তে ওই যে দাঁড়িয়েছিল যে মহিলাটা আর কি, সে ওদের দিকে ফিরে তাকায়। ফিরে তাকানোর পর এতই একটা বিশ্রী একটা চেহারা, মানে জুবাইয়ের মা দেখার সাথে সাথে একটা চিকার দিয়ে জুবাইয়ের চোখ ধরে ফেলছিল। যে কারণ জুবাই দেখে ছোট, ওর বয়স তখন অনেক কম, যদি দেখে ভয় পাবে, তো চোখ ধরে ফেলে। চোখ দেওয়ার পর মানে একটা জোরে চিকার দেয়। চিকার দেওয়ার পর ওই মহিলা আস্তে আস্তে ঘর থেকে, মানে দুয়ার থেকে আর কি, দুয়ার থেকে ওদের যে গেট ছিল, ঘেরের দিকে আস্তে আস্তে বের হয়ে যায়। তো এটা করে আর পরের বের হয়নি। তো অনেক এই মহিলা ঘর বাড়ি থেকে বের হওয়া যাওয়ার পর সে একটু চিলাচিলি করলো বাসায়, তার কাকা সবাই আসলো কি। আসার পর তারপর সবাইকে বলে এই ঘটনা। তো তারপর জানা গেল যে ওর বাবা আসলো, জানা গেল যে ওদের বাসায় মানে এইরকম একটা জিনিস সবসময় ঘোরাঘুরি করে আর কি। তো কোনো ক্ষতি করে না আর কি, পারিবারিক যারা আছে ওখানে ক্ষতি করে না। এই ছিল আমার একটা ছোট একটা ঘটনা। ওকে, আপনার আরেকটা ঘটনা আমরা শুনে ফেলি চটপট। আমার একটা ঘটনা ছিল, সেটা আমার বন্ধু বাবু, আমরা অনেকে ছিলাম সেদিন। তো হঠাৎ করে প্ল্যান করলাম, আমাদের এলাকায় একটা বিল ছিল। তো আমরা সবচেয়ে বেশিরভাগ বিলটার নাম বলি কাজিয়াঙ্গের বিল আর কি। পরিমাণে একটু বড় ছিল বিলটা আর কি। তো আমরা বিকেলে মাঝে মাঝে নৌকা দিয়ে ঘুরতাম বিল দিয়ে। তো সেদিন আমরা প্ল্যান করলাম যে আজকে ঘুরবো। তো ঘোরার জন্য আমরা সেই বিলে গেলাম। আমরা ছিলাম মিনিমাম 5 থেকে 6 জন ছিলাম। নৌকা ছিল, অনেক বড় নৌকা ছিল, মিনিমাম সেই নৌকার 12-13 জন যদি নৌকা উঠতাম কোনো সমস্যা হতো না। তো সেদিন আমরা নৌকায় উঠে ঘোরা শুরু করলাম। তো এটা ঘোরা আমরা যখন ঘুরি তখন আসরে নামাজের পর শুরু করলাম আর কি ঘুরতে। তো একটু ঘুরতে তো আমরা ওখানে প্ল্যান করলাম যে আমরা ওখানে যে একটা বিলের উপরে যে একটা টং থাকে আর কি, পাহারা দেয়, সেই টঙে যাবো আর কি। প্ল্যান করলাম যে চলো যাই, আমরা টঙে যাই, বসি একটু কতক্ষণ। তো এইগুলো টঙের দিকে যাওয়া শুরু করলাম। তো যেতে তো টঙের সামনে যখন আমরা নৌকা ভিড়েছি, বেরোনোর পর বাবু ছিল সবার সামনে, আমাদের বড় ভাই ছিল বাবু। তো বাবু মানে টঙে ফার্স্ট উঠে আর কি। ওঠার পর আমরা দুষ্টুমি করে আর কি নৌকাটা ধাক্কা দিই আর কি, টং থেকে ধাক্কা দিয়ে আমরা চলে আসি। তখন যখন ব্যাক করা শুরু করি তখন বাবু বলতেছে আমাকে নিয়ে যা, আমার সাথে তারা এমন করছেন, নিয়ে যা। তো বলছি বাবু ভাই তুমি থাকো, আমরা আসতেছি, আমরা মুড়ি চানাচুর নিয়ে আসি, মুড়ি চানাচুর খাবো আজকে আমরা, তুমি বসো, 10 মিনিট মধ্যে আসতেছি। এই কথা বলে আমরা চলে গেলাম পাড়ে। তো আমরা দোকান থেকে মুড়ি চানাচুর কিনে মোটামুটি এখন 10 মিনিট চলে গেল। আমরা ব্যাক করছি, নৌকায় উঠছি। তো উঠে আমরা টঙের দিকে যাওয়া শুরু করলাম। তো টঙে গিয়ে সেখানে দেখি যে বাবু ভাই শুয়ে আছে। তো আমরা টঙে বসলাম। বসার পর মুড়ি চানাচুর নিয়ে বসলাম। বাবু বলছে বাবু ভাই উঠো, মুড়ি খাবা, উঠো। তো বাবু ভাই কোনো উঠছে না, কথা বলতেছে না। তা বললাম বাবু ভাই, আবার বলা হলো বাবু ভাই উঠো, মুড়ি খাবা আসো। তো বাবু উঠে বললো যে আমি মুড়ি খাবো না, আমাকে মাছ দিয়ে আমি মাছ খাবো। তো আমরা অবাক হয়ে গেলাম, কি হঠাৎ করে এই ধরনের কথা। ভাই ফাইজামি করো না, আসো মুড়ি খাও। না আমি মুড়ি খাবো না, আমাকে মাছ দে, আমি মাছ খাবো। তো আমরা ঘটনাটা ক্যাচ করলাম যে হয়তো বা করে খারাপ কিছু বা হয়েছে। তো আমি বললাম আমরা সবাই প্ল্যান যে মুড়ি খেতে হবে না, চল আমরা ব্যাক করি। তো আমরা সবাই যে নৌকা উঠলাম। তো নৌকা ওঠার পর আমরা যখন 8 জন আসছিলাম, একদম হালকা ছিল। তো যখন বাবু ভাই যখন নৌকা উঠলো, ওঠার পর নৌকাটা এতই ভারী ছিল যে মনে হচ্ছিল যে এখানে আরো বেশি লোক, আরো 5-6 জন বেশি আছে আর কি, মানে ডুবো ভাব আর কি। তো আমরা অনেক কষ্ট করে আর কি একটু পাড়ে গেলাম। পাড়ে যেতে বাবু ভাই পায়ে নেমে দৌড় দিছে। তো দৌড় দেওয়ার পর আমরাও তার বাবুর পিছিয়ে দৌড় দিছি।
তো বাবু ভাই কই যাও বাবু, তোর কারো কথা শোনে না, সে দৌড় দিছে। তো সামনে একটা হুজুর ছিল, তো তার সাথে সামনে বাবু ভাই পড়ে গেছে। তো হুজুর বললো, এই কোথায় যাচ্ছে? আমরা চলে যাবো। হুজুর বাবুকে থাম। তো হুজুর বাবুকে থামাইছে, থামানোর পর বলতেছে কই যাও? তো আমরা ওই মুহূর্তে চলে আসলাম। তো হুজুর বলতে কি আমি এরকম ঘটনা এই হয়েছে, টঙ্গে যে ঘুমাই পড়ছে, আর কিছু বললে বলে মাছ খাবো। ঠিক আছে, বুঝতে পারছি, ওকে তুমি নিয়ে যাও বাসায়, আমি আসতেছি। তো ওকে বাসায় আমরা মানে টেনে নিয়ে যাচ্ছিল না, এত শক্তি ছিল ওর হাতে যে ওকে টেনে নিয়ে যাচ্ছিল না। তো আমরা কয়েকজন উঁচা করে নিয়ে গেলাম এক হিসাবে সবাই মিলে। তো বাসায় নিয়ে গেলাম, ওর বাবা মা আসলো, বলে কি হয়েছে, আমি কিছু বললাম না। বললাম না এমনি কিছু হয় নাই, দেখছি। তা আমাদের একটা ফ্রেন্ড ছিল আর কি, ও অনেক কিছু জানতো, শোয়েব ছিল নাম। তো ওকে আমরা বললাম যে এরকম ঘটনা, বাবুর সাথে এরকম হয়েছে, তুমি তো আসো, হয়তো বা খারাপ কিছু ঘটবে, খারাপ কিছু ধরছো ওকে, তুমি আসো এখানে। তো ওকে আসার পর ও আসলো। আসার পর ও বাসা আসার পর ওকে দেখলো যে না, হ্যাঁ কিছু একটা হয়েছে, যেহেতু একটু অন্যরকম ব্যবহার করতেছে। তো ওর হাতে কায় আঙ্গুল ধরছিল, তারপরে ওকে সমাধান করে তার। হ্যাঁ, কায় আঙ্গুল ধরার পরে আর কি এটাকে মানে যে জিন ছিল সেটাকে ছাড়িয়ে দেয়। একটা জিনের নাম ছিল গণেশ। সে অনেক কষ্ট করে পরে ছাড়ানো হয়েছিল আর কি। তারপর যাওয়ার সময় সে কিছু অবশ্যই করে, এটা সবসময় থাকে। হ্যাঁ, যাওয়ার সময় সে বললো যে সোয়েব বললো যে তুমি যে যাবা এটা প্রমাণ কি? তো বললো যে জিন বললো যে আমি যাবো, আমি যাওয়ার সময় যে বাইরে যে নারকেল গাছটা আছে, এটা আমি যাওয়ার সময় নারকেল গাছের ডাল ফেলে যাব। কিন্তু এরপরে একটা মজার ঘটনা ঘটে, সে মানে এরপরে যে ঘটনাটা, এরপরে যে ঘটনাটা নাই, এই ঘটনারই পরের অংশটুকু। হ্যাঁ, এটা যখন যায় আর কি, আমরা সবাই ছিলাম পাশে, সবাই বিছানার পাশে ছিলাম। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, বাবু যে ওর সোয়েব যে ওর কাঙ্গুল ধরেছিল, যখন চলে যায় ওই মুহূর্তে প্রায় এক হাতের মতো, মানে এক হাতের মতো ওকে উঁচা করে ফেলে। কেউ ধরেনি, ও উঁচা হয়ে যায়, মানে একদম মানে ওকে উল্টা ঘুরে ফেলায় অটোমেটিক, ও নিজে ইচ্ছা করেনি। তা আমরা অবাক হয়ে গেলাম যে এটা কি হয়ে সম্ভব। তো এটা করেই ও বাইরে চলে যায়, বাইরে যাওয়ার পর নারকেল গাছটা ফেলে চলে যায় আর কি। তারপর আর কোনো বাবুর সাথে কোনো এই পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আর কি বাবুর আমাদের ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চাবো আমাদের পরের লিসনারের কাছে, আমাদের গেস্টের কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আমার নাম মোহাম্মদ, একটু কাছ থেকে বলতে হবে প্লিজ। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, আমি মোহাম্মদপুর থেকে আসছি। জি বলেন। আমার ঘটনা হইতেছে যে আমি আমার বাড়ি থেকে নানা বাড়ি যাওয়াকে নিয়ে কেন্দ্র করে আমার ঘটনা। তা আমি হঠাৎ একদিন বাড়িতে ছিলাম, তো আমি যখন মন চাইতো আমি তখনই আমার নানা বাড়ি যাইতাম। আমার নানা বাড়ি আমার বাড়ি থেকে 5-7 কিলো দূরে, 5 থেকে 7 কিলো দূরে। তো আমি একদিন হঠাৎ সন্ধ্যা 7টা 7:30 থেকে 8টা এরকম এর মধ্যে, তো আমি একদিন বলতেছি আম্মু আমি নানা বাড়িতে যাবো। তা আমি বলতেছি কি জন্য যাবি তুই? তাই বললাম এমনি যাবো। তা বললো, আর কিছু বললো না সে। তা তখন আমি আমার বাইসাইকেল নিয়ে আমি আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তা ওইখান থেকে আমার বাড়ির সামনে মেন রোড পার হয়ে আমার নানা বাড়ির যে ছোট রাস্তা, সে রাস্তা দিয়ে যাচ্ছি। তা তখন আমি যাইতেছি ওইখানে সামনে একটা বড় বাঘ, ওই বাঘের সাইডে বড় মানে বাসতলা বলে ওইখানে, বড় বাঘের ওইখানে মাঝে মাঝে ডাকাতি হইতো। এখন মাঝে মধ্যে ঈদ কিংবা অন্য কোনো সময় ডাকাতি হয়। তো আমি ওই সময়টা আমি মাঝে মাঝে একা ফিল করতেছি যে আমি ভয় করতেছি, মনে ভয় লাগতেছে ওখানে। তখনই ঠিক ওই বাঘ সোজা গেলাম, তখনই পিছন থেকে একটা মোটরসাইকেল আসলো। মোটরসাইকেলের আলোয় আমি বাঘটা ঘুরলাম আর মোটরসাইকেলটা চলে গেল। তো ওই আলোয় আমি সামনে দেখতে পারলাম যে একটা সাইকেল যাইতেছে, বাইসাইকেল, একটা লোক যাইতেছে। তখন ওই যে বাসতলা ওইখান থেকে সামান্য একটু আগায় একটা মাটির রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে আমি মানে সচরাচর চলাচল করি আমার নানা বাড়ি। তা ওইখান দিয়ে আমার একটু সমস্যা আছে, সমস্যার কারণে আমি ওই রাস্তা দিয়ে যাবো না। আমি মানে পরে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাবো। পরে আমি ওই বাইসাইকেলটা যাচ্ছে, তা আমি ওই সাইকেলটা ধরার জন্য দ্রুত মানে গেলাম। তা আর ওই দিনকে সারাদিন বৃষ্টি নামছে, আর ওই সন্ধ্যার সময় হালকা বৃষ্টি নামে। তা আমি ওই সামনে দ্রুত চলে যাই, আর ওই রাস্তার যে মাটির রাস্তাতে যাবো ওইখানে দাঁড়াইছে। সামনে দেখতেছি যে সাইকেল মানে ওই সাইকেল আর নাই। তখন আমি ভাবলাম যে সাইকেলটা নিশ্চয়ই রাস্তা দিয়ে গেছে। তখন আমি ওই রাস্তা দিয়ে সাইকেলটা ঢুকাই দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে মাটির মানে বৃষ্টিতে মানে কেদা হয়ে গেছে, যা সাইকেল ওই উঁচু করে নিয়ে যাইতে হবে। তা সাইকেল উঁচু ছাড়া আমি চালাই যেতে পারবো না। তখন এখানে আমি থামলাম।
থামি আমি বেল মানে সাইকেলের বেল বাজাইতেছি যে লোকটা আছে কি নাই। তখন আমি দেখতে পেলাম যে লোকটা নাই, সাইকেলটা এক জায়গায় মানে স্ট্যান্ড চালায় দাঁড়ানো আছে। তো আমি ভাবলাম যে হয়তো বা লোকটা কোথাও গেছে, কোনো কাজ করতেছে। এইভাবে আমি আবার সাইকেল বেল সমানে বাজাচ্ছি কিন্তু কোনো অ্যান্সার পাচ্ছি না, কোনো লোক পাচ্ছি না। তা আমি সামান প্রায় কয়েক এক মিনিট হয়তো 1 মিনিট আমি ঘোরাফেরা করে আমার সামনে তাকাচ্ছি। তখন আমি দেখতেছি যে ওই সাইকেলের জায়গায় একটা সাদা গরু মানে হামুদে ঘাস খাওয়ার মতো দাঁড়ায় আছে। তো আমি আসলে ওইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম। এমন অবস্থায় আমি অতিরিক্ত ভয় পেয়ে উঠে আমার গা এখন শিউরে উঠতেছে, মানে খুব ভয় পেয়েছিলাম আমি ওই সময়। ভয় পাওয়ার তারপর আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সামনে যে বিকল্প রাস্তাটা, ওই রাস্তাটায় আমি চলে যাই। আর ওইখানে যে অবস্থা, ওইখানে একটা বড় পুকুর ছিল, যে পুকুরে কোনো সময় পানি থাকে না, মরা পুকুর, চারপাশে বড় বড় গাছ, তেঁতুল গাছ, আর ওই রাস্তার পাশ দিয়ে বড় বাঁশ মানে একবারে হেলে রয়েছে। এমন অবস্থা, মানে আমি আগে যেতে চাইছিলাম না। ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে ওই একটা লোক ছিল, মানে মামা হয়, তার মাধ্যমে নানা বাড়ি যায়। নানা বাড়ি যাওয়ার পরে এই ঘটনা খুলে বলি, আমার নানি আমাকে একটা গরম পানি করে লোহা দিয়ে লবণ দিয়ে আমাকে খাওয়াই দেয়। তারপর আর একটা মানে কি সিস্টেম আমি বলতে পারলাম না, ওই পানি গরম করে মানে আগুনে গরম করে ওর ভিতর কি দিয়ে আমাকে ওই রাত্রে গোসল করে ফেলায়, গোসল করে আমাকে। পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে হুজুরের কাছে নিয়ে যাই। তখন ওই হুজুর আমাকে পানি পরায় দেয়, খাই আর ঝাড়ে দেয়। তারপর আবার নেক্সট টাইম আর অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। তো আমরা একটা ছোট্ট বিরতি যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর রেডিও ফুক্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুক্তি। Bhoot FM, the night comes alive. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় ভিডিও ফুটেজ 8.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আতিফুর। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভোট আসামে। আমি আরেকটা মেইল পড়ি যে রাসেল ভাই অ্যাট লাস্ট আমার সালাম নেবেন। আমার নাম আবিদুর, আমার গ্রামের বাড়ি সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আমি ছোটবেলা থেকে ঢাকায় ডিআইটি প্রজেক্ট আমি সিরাজ মিয়া স্কুলে পড়তাম এবং আমি তখন ক্লাস 9-এ পড়তাম এবং আমার এসএসসি এক্সাম দিতাম। আমি অনেক কষ্টে ফ্যামিলির ভিসা পাওয়াতে ইটালিতে চলে যাই এবং ইটালিতে চলে যান তিনি। এবং ইটালিতে যাওয়ার পরে তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে ইটালি থেকে কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাই। আমার খালাতো বোন আমেরিকা থেকে আসে। তার খুব ইচ্ছা ছিল যে বারান্দায় গাছের টব লাগানো। সো আমি আমার আপু তার দাদুর বাড়ি থেকে সন্ধ্যা মালতী গাছ নিয়ে এসে টব লাগিয়ে নিয়মিত পানি দিয়ে যত্ন করা শুরু করলাম। দেন আমার আপু বাইরে যাওয়া আর ঘোরাফেরা কমিয়ে দিয়ে সে অলওয়েজ ওই গাছটির কাছে বসে তাকিয়ে থাকতো। আর আমার খালামণি যেহেতু অনেক দিন পর দেশে আসলো, তাই তিনি তার মতো ব্যস্ত আর আপুর দিকে তাকিয়ে এতটা খেয়াল রাখেননি। এভাবে আমার আপু ওই দিন গাছ নিয়ে সময় কাটানো শুরু করে এবং খালামণি খেয়াল করলো যে মাগরিবের নামাজের আজান দেওয়ার পর আপুর গায়ে 104 ডিগ্রি জ্বর উঠে গেছে এবং প্রতিনিয়ত ফজরের আজান দিলে আপুর শরীর থেকে জ্বর চলে যায়। এমন কাহিনী দেখে আমার খালামণি ডাক্তারকে এ বিষয়ে কথা বলেন এবং একদিন পর 12:30 তখন এবং ডাক্তার বাসায় এসে আপুকে দেখার জন্য। পরে ডাক্তার আপুকে দেখার পর বললেন যে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে বলে সে পরীক্ষা নিরীক্ষা করার পর কোনো রোগ ধরতে পারেনি। পরে এমন কিছুদিন যায়। তারপর আমার খালামণি আপুর রুমের বারান্দায় যায় এবং এরপর একটানা কয়েকদিন দিনের বেলা খেয়াল করলো যে সে সন্ধ্যা মালতী গাছের ফুল ফুটে আছে এবং ওই সন্ধ্যা হলে ফুলগুলো শুকিয়ে যায়। সাধারণত সন্ধ্যা মালতী গাছের ফুল সন্ধ্যায় ফুটে ওঠে। এই অস্বাভাবিক ঘটনা খেয়াল করে যেদিনের বেলা যখন ফুল ফোটে তখন আপু সুস্থ থাকে, আবার যখন সন্ধ্যা হয় তখন সেই ফুল শুকিয়ে যায়, তখন আপু জ্বরে কষ্ট পায়। তো খালামণি এটা খালুকে জানায় এবং খালু বললেন যে কালকে আমার আপুর
দাদুর মৃত্যুবার্ষিকী, তাই হুজুরকে ডেকে কোরআন তেলাওয়াত করানোর জন্য ডাকা হয়েছে এবং তিনি হুজুরকে এই বিষয়টি জানাতে বললেন। তারপর যখন সকাল হয়, 5 জন হুজুর তাদের বাসায় ডান পা দিয়ে ঢুকবেন, তখনই হুজুর গুলো বাধা পান, ঢুকতে পারছেন না। তখন এই হুজুরের মধ্যে যিনি ইমাম ছিলেন তিনি ঘরে ঢুকতে পারেন এবং কোনো কথা না বলে উনি সোজা আপুর রুমে ঢোকেন এবং এরপর বারান্দায় যে দেখেন যে আপু ওই গাছটির মাটিতে বসে আছে এবং ইমাম সাহেব ভেতরে আসতে বলেন এবং হুজুর কোরআন তেলাওয়াত করা শুরু করেন এবং ইমাম সাহেব গাছটিকে আঘাত করে জিজ্ঞেস করেন যে তুই কেন এই মেয়েটিকে কষ্ট দেওয়া শুরু করলি। ওই রুমটি দিনের বেলায় এমন অন্ধকার হলো যেন মনে হলো অনেক ঝড় বয়ে যাচ্ছে এবং ইমাম সাহেব জিজ্ঞেস করার পর গাছটি থেকে জিনটি জবাব দিল যে এই মেয়ে যখন গাছটি তার দাদুর বাড়ি থেকে ঢাকায় এনেছিল তখন সে চুল ছেড়ে দিয়ে গাছটিকে নিয়ে গাড়িতে ওঠে এবং এই মেয়েটিকে তাদের ভালো লেগে যায় সামহাও। এবং জিনটা আরো বলে যে দিনের বেলায় এই গাছে আপু সারাক্ষণ জিনকে নিয়ে ব্যস্ত থাকতো আর রাতের বেলা সে চলে যেত, যার কারণে আপু জ্বরে ভুগতো। এসব শোনার পর ইমাম সাহেব আপুকে বলেন যে আপুকে ছেড়ে চলে যেতে বলেন, কিন্তু জিন তা মানতে রাজি হয় না। এরপরে ইমাম সাহেব কাগজে কিছু একটা লিখে গাছটির ওপরে দিলে গাছটি ছাই হয়ে যায়। এরকম একটা ঘটনা এবং তিনি ভূত এফএমে শেয়ার করবেন এবং এরপর থেকে কোনো সমস্যা নেই সেটাও তিনি বলেছেন। এই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এটাই আসলে আজকে রাতের শেষ ঘটনা ছিল, কিন্তু একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমাদের সমস্ত পৃথিবী জুড়ে আমাদের ভূত এফএমের লিসনার রয়েছে এবং আশা করছি যে আগামীতেও থাকবে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে বসে আছেন আমাদের তেমনই একজন গেস্ট যিনি একটু ঘটনা শুনেছেন। আপনি যে পরপর দুটো ঘটনা বলেছেন, আপনার নামটা প্লিজ আরেকবার সবাইকে বলবেন। আমার নাম শুভ। ভাই আপনি কোথায় থাকেন আসলে? জি, কাতারে 13 সালে আমি কাতারে যাই। এবং আপনি কতদিনের জন্য বাংলাদেশে এসেছেন? আমি আসছি এই মাসে 15 তারিখে। আবার কবে যাবেন? যাবো মে মাসে 5 তারিখে। মে মাসের 5 তারিখে যাওয়ার সময় আমাদের কাছ থেকে কি নিয়ে যাবেন? আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই অভিজ্ঞতা আর আমাদের অনেক অনেক ভালোবাসা। যারা আপনারা কাতারে বাস করেন, আমাদের বাঙালি যারা প্রবাসী বাঙালি আছেন, তাদের সবাইকে বলবেন যে আমরা আপনাদেরকে অনেক মিস করি, অনেক ভালোবাসি এবং আপনাদের সবসময় পাশে আছি এবং ভূত এফএম প্রতি শুক্রবার ইনশাল্লাহ আপনাদেরকে এভাবে আনন্দ দিয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে কাতারে যারা রয়েছেন, মিডল ইস্টে যারা রয়েছেন এবং বাংলাদেশের মানুষ যেখানে পৃথিবীর যে প্রান্তে ছড়িয়ে আছেন তাদের সবাইকে আমি অনেক অনেক শুভকামনা জানাই এবং আশা করছি যে প্রতি শুক্রবার আপনাদের কাছ থেকে যেন দোয়া করবেন আমার জন্য, যেন প্রতি শুক্রবার এভাবে ফিরে আসতে পারি। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে ইদানিং জয়েন করছেন ডক্টর হাফেজ মাইনুদ্দিন, এর আগে ছিলেন হাফেজ আনামু একশর্মায় এসছেন এবং আরো অনেকেই ভূত এফএমে রেগুলার আসতেন, আপনাদের সবাই নিশ্চয়ই সেটা মনে আছে এবং প্রথম দিক থেকেও। এবং অনেক সময় আমরা অনেক পুরোহিতকে নিয়ে এসেছি, আমরা একজন ফাদারকে নিয়ে এসেছিলাম অনেক আগে, তখন শুধুমাত্র ভূতের ঘটনা এখানে শোনা যেত। তো আমরা ভবিষ্যতে এরকম আনতে চাই এবং আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, যারা এই সমস্ত বিষয় নিয়ে জানেন, যারা এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করেন এবং নানা পেশার মানুষ। আমি বহুবার আপনাদেরকে এটা বলেছি, নানা পেশার মানুষ, যেমন আজকে ট্রেনের ড্রাইভারের একটা ঘটনা পেলাম আমরা। এইভাবে নানা পেশার সমাজের বিভিন্ন জায়গার নানা জায়গার মানুষ কিন্তু এসে আমাদের